আমি শেয়ার করছি। তুমি সেগুলো শেয়ার করে দাও আমার থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। We are on live and I'm sorry আমাদের 10 মিনিট এক্সট্রা দেরি হয়েছে আর কি, বিকজ আমরা যখন StreamYard এর লিংকটা ক্রিয়েট করি তখন 10 মিনিট ওয়েট করতে বলা হয়, তাই আমরা 10 মিনিটস লেট। আমরা এখন 5:10 বাজে, আমরা এখন লাইভ এবং বাংলাদেশ সময় আই বিলিভ এখন রাত 11:10 বাজছে। আপনারা যারা যারা আমাদেরকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান, যাতে করে আমি বুঝতে পারি যে আমাদের কথা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি এখন বুঝতে পারছি না যে আসলে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছেন কিনা বা কেউ শুনতে পাচ্ছেন কিনা। আজকের লাইভটা ভেরি স্পেশাল বিকজ সিন্স বলবো মার্চ এপ্রিল থেকে আমি যখন থেকে আমার বেশি actively কাজ করছি এবং যখন থেকে আপনারা হয়তো অনেকে জেনেছেন যে আমি ইউকেতে এসে পড়াশোনা করেছি এবং এখান থেকে ব্যারিস্টারি পাস করেছি। যে প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পেয়েছি সবসময় সেটা হচ্ছে গিয়ে ইউকেতে কিভাবে এসে পড়াশোনা করা যায় বা কিভাবে একটা ডিগ্রি অর্জন করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সকল ডিটেলস নিয়ে। যদিও এর আগে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন প্রফেশনাল পার্সনদের সাথে ইন্টারভিউ করেছি, কথা বলেছি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে আমি কথা বলবো একজন ভেরি এক্সপিরিয়েন্সড স্টুডেন্ট কনসালটেন্টের সাথে, যিনি বিগত 12 বছর যাবত ইউকেতে স্টুডেন্ট কনসালটেন্সি করে যাচ্ছেন খুবই সাফল্যের সাথে। অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন যেগুলো আমি অলরেডি আমার আগের পোস্টে আপনাদেরকে জানিয়েছি। এবং সেই সাথে 2008 সাল থেকে আমাদের শ্রদ্ধেয় শামস খান, জনাব শ্রদ্ধেয় শামস খান, উনি কাজ করে যাচ্ছেন স্টুডেন্টদেরকে নিয়ে। শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের জন্যই না, ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ থেকে উনি স্টুডেন্টদের জন্য কাজ করছেন বিভিন্ন ওয়েল রিনাউন্ড ইউনিভার্সিটির সাথে। আজকে আমরা এই বিষয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব, ডিটেলসে কথা বলবো, বাট তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করবো যারা যারা আমাদের লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো অনেকে জানতে পারে যে তারা তাদের ডিসিশন নিতে পারে। এবং সেই সাথে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব শামস খান, দ্য ডাইরেক্টর অফ খান অ্যাসোসিয়েটস। যে আমরা আজকে কথা বলবো ওই ভাইয়ার সাথেই, উনি আজকে আমাদের স্পেশাল গেস্ট আমার ফেসবুক পেজ খুশবুতে। আপনাদের সকল প্রশ্নের স্টুডেন্ট ভিসা রিলেটেড, স্টুডেন্ট ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের যত ধরনের কোয়েশ্চেন আছে আজকে শামস ভাইয়া আমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো ওয়েলকাম জানাচ্ছি শামস খানকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ নিশাত আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আপনার ব্যস্ততার মধ্যেও সময় করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি যেই ভালো একটি পদক্ষেপ নিয়ে দীর্ঘ 12 বছর যাবত কাজ করে যাচ্ছেন থেকে। অফিস আমি জানি দুইটা, একটা হচ্ছে লন্ডন বেস আর একটা বাংলাদেশের ধানমন্ডিতে আছে, যেটা প্রিভিয়াসলি গুলশানে ছিল। তো এই দুই অফিস থেকে আপনি কাজ করে যাচ্ছেন খুব সফলতার সাথে এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাওয়ার্ডও পেয়েছেন। আজকে আমরা জানবো যে আসলে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা কিভাবে কোন রকমের ঝামেলা ছাড়া বা নিজেদের চেষ্টায় ইউকেতে আসতে পারে বাংলাদেশ থেকে, যেহেতু আমার মোস্ট অফ দ্য ভিউয়ার্স আই বিলিভ হয়তো ইউকে থেকে দেখছেন অথবা ইউরোপ থেকে দেখছেন। সো আশা করছি আমরা দুই ধরনের আনসারই পাবো, যে ইউকে থেকে বাংলাদেশ থেকে ইউকেতে আসতে হলে কি কি রিকোয়ারমেন্টস একজন স্টুডেন্টকে ফলো করতে হবে, বা ইউরোপ থেকে একজন স্টুডেন্ট যদি আসতে চায় এই বর্তমান ব্রেক্সিটের পরে কি ধরনের রেগুলেশন ফলো করতে হবে। সো আশা করি আপনি ছোট করে একটা ইন্ট্রো যদি আপনার দিয়ে দেন তাহলে সবার সাথে আপনার পরিচয় পর্বটা আর কি আমরা প্রথমেই সেরে নিতে চাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শামস খান বলছি, যেটা আমার পরিচয় অলরেডি নিশাত দিয়ে দিছে। তো আমি 2008 এর নভেম্বর থেকে এই বিজনেসটা খান অ্যাসোসিয়েটস নামে শুরু করি। আমার অনেক 2012 এর পর থেকে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, নট অনলি বাংলাদেশ, আমি যেহেতু ইউকে বেসড স্টুডেন্ট কনসালটেন্সি করে থাকি, 2012 থেকে বাংলাদেশের বাইরে মানুষের স্টুডেন্টদের সাথে আমার অলরেডি অনেক মানে অনেক স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করা শুরু করে, যারা স্পেশালি ইন্ডিয়ান, পাকিস্তান বা নেপাল, শ্রীলঙ্কা। নট অনলি এরপরে 13 বা 14 এসে দেখা গেছে এটা আরো বেশি এক্সপান্ড হয়ে গেছে, যেমন যারা
কানাডা বা ইউএসএ থেকেও স্টুডেন্ট আমি রিক্রুট করেছি। ইভেন প্রপার কানাডিয়ান, প্রপার ইউএসএ সিটিজেন যারা, ওরা নট অনলি যে বাংলাদেশি বা সাউথ এশিয়ান বংশোদ্ভূত তারাও না। এরপরেও আমি আরো দেখেছি যারা যেমন আফ্রিকা থেকে স্টুডেন্ট আসছে, মিডল ইস্ট থেকে এসেছে। তো এই জন্য আমি ডিসাইড করছি যে খান অ্যাসোসিয়েটস নামটা যেহেতু বিলং টু একটা এশিয়ান নাম ফলো করে, তো আমি একটা ট্রেডিং নেম চুজ করে, যেটা স্টাডি ইউনিক, যেটা মানে স্টুডেন্টের সাথে সরাসরি রিলেটেড একটা নাম। দেখতে বোঝা যায় যে এখানে স্টুডেন্ট কনসালটেন্সি বা এই ধরনের জিনিস ক্যারি করে, তখন আমি এই নামটা স্টাডি ইউনিট নামে ট্রেডিং শুরু করি। বাট স্টিল মাই এন্টিটি ইজ খান অ্যাসোসিয়েটস ইউকে লিমিটেড, যেটা আমি 2008 থেকে প্রথমে শুরু করি অ্যাজ এ সেলফ এমপ্লয়েড। 2012 এসে কোম্পানি হাউসে রেজিস্ট্রেশন করি, বিকজ আমার ইউনিভার্সিটি কিছু কিছু ইউনিভার্সিটি চাই যে তারা এটা কোম্পানির সাথে যুক্ত থাকে। তো আমি আমাকে যে কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার করবো ইনশাআল্লাহ আজকে। আচ্ছা, ধন্যবাদ আপনার খুব ছোট গ্রুপ একটি ইন্ট্রো দেওয়ার জন্য। আমরা প্রথমেই আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনারা কোন কোন ইউনিভার্সিটির সাথে এখন বর্তমানে কাজ করছেন? হ্যাঁ, আমি এখন কাজ করতেছি যেমন কভেন্ট্রি ইউনিভার্সিটি, বিপিপি ইউনিভার্সিটি, ব্রুনেল লন্ডন, ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটি লন্ডন, মিডলসেক্স ইউনিভার্সিটি, কিংস্টন ইউনিভার্সিটি, গ্রিনিচ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ল, তারপরে আপনার লন্ডনের বাইরে আসছে যেমন বেডফোর্ডশায়ার, হার্টফোর্ডশায়ার, কভেন্ট্রি অলসো কভেন্ট্রি ক্যাম্পাস, অলসো লন্ডন ক্যাম্পাস, দুইটাই ক্যাম্পাস আছে কভেন্ট্রি ইউনিভার্সিটির। বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ব্রিস্টল, যেটাকে ইউই ব্রিস্টল নামে অনেকে কাছে পরিচিত। তারপরে ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি, আরো অনেক 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 ইউনিভার্সিটি আছে, যেটা বা ইউনিভার্সিটি বেলফাস্ট, এগুলো আর কি। সরি, আপনি টোটাল কয়টি ইউনিভার্সিটির সাথে এখন বর্তমানে কাজ করছেন? আমার 26টি ডাইরেক্ট ইউনিভার্সিটি এবং আরো অনেকগুলা যেটাকে বলে ফাউন্ডেশন অথবা প্রি মাস্টার্স রিক্রুট করার জন্য আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেগুলা স্টাডি গ্রুপ বা তারপর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রুপ, ক্যামব্রিজ এডুকেশন গ্রুপ অথবা নেভিটাস, যাদের মাধ্যমে ফাউন্ডেশন এবং মেইন কোর্স দুইটা যৌথভাবে রিক্রুট করা যায়। আমার ডাইরেক্ট ইউনিভার্সিটি বাদেও এই ইউনিভার্সিটি গুলো আছে, এই গ্রুপ গুলো যেমন স্টাডি গ্রুপ, 4টা গ্রুপ আছে যাদের কাছে অনেকগুলো ইউনিভার্সিটি কভার করে। আমার মনে হয় সবগুলো কভার করে 100 ইউনিভার্সিটি কভার করা যায় অলমোস্ট। ইউনিভার্সিটি। হ্যাঁ, ধন্যবাদ শামস খান। আমি যতটুকু জানি আপনি শুধুমাত্র পিএইচডি ব্যতীত যে কোনো কোর্সের জন্য স্টুডেন্ট কনসালটেন্সি করে থাকেন। না, পিএইচডির জন্য আমি করে থাকি, বাট আমার থেকে আমি এত সময় আমার কাছে নাই পিএইচডি স্টুডেন্টকে সময় দেওয়ার মতো, যেটা একটা লং প্রসেস। তো এই জন্য আমি পিএইচডিটা আমার, আর পিএইচডি স্টুডেন্টরা নিজেরাই অ্যাপ্লিকেশন করাটা বুদ্ধিমানের কাজ, বিকজ ওই যে টপিকে তারা কাজ করবে সেটা ওই ইউনিভার্সিটি প্রফেসরের সাথে বা সুপারভাইজারের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করতে হয়। আমরা হয়তো বা অ্যাডমিশন প্রসেসটা করতে পারি, কিন্তু তাদের যেহেতু পিএইচডি অফারটা ডাইরেক্টলি অ্যাডমিশন অফিস থেকে আসে না, এটা প্রফেসর থেকে অ্যাপ্রুভাল আসতে হয় বা সুপারভাইজার থেকে। এই জন্য আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাই, জাস্ট যাতে করে স্টুডেন্ট যাতে করে মিসলিড বা মিসগাইডেড না হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি কিছু প্রশ্ন, কারণ আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো হয়তো আমি বিভিন্ন সময় আমার ভিডিওতে বা ইমেলে পাই। তো প্রথমেই প্রশ্ন করেছেন শামিমা চৌধুরী, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইকোলজিতে এমএসসি করার জন্য ইউকে তে আসতে চাচ্ছি, একটু বলবেন এই ফিল্ডের জব অপরচুনিটি কতটুকু? জব অপরচুনিটি অফকোর্স ইউকে তে সাইকোলজির উপর আছে, কিন্তু স্টুডেন্টকে আমি মনে করি নিজেই এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করলে বেটার হবে। প্লাস যেহেতু এখানে পোস্ট স্টাডি ওয়ার্কের অপরচুনিটি আছে আফটার গ্রাজুয়েশন, সেক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর নির্ভর করে সে জব পাবে কি পাবে না, ভাই, অথবা নিজের দেশে কতটুকু সে কাজে লাগাতে পারবে সাইকোলজির ডিগ্রিটা স্টাডি করার পরে ইউকে থেকে। এটা সম্পূর্ণভাবে বলা মুশকিল, যেটা এখানে অনেক ইমিগ্রেশন ম্যাটার কাজ করে জবের ক্ষেত্রে। আচ্ছা, উপর নির্ভর করে। আচ্ছা ভাইয়া, আমি সরি দুঃখিত, যদি কেউ ডাক্তার হয়ে থাকে, আপনার ফোনের সাউন্ডটা যদি একটু মিউট করে দিতেন তাহলে বোধহয় ভালো হতো। ওকে।
আচ্ছা, এখন প্রশ্ন করেছেন তাহমিনা আলম আপু, এইচএসসির পর ইউকেতে কিভাবে স্টুডেন্ট ভিসায় যাব, আর কি ইন্টার পরীক্ষার পর এইচএসসি যেটা বাংলাদেশে। হ্যাঁ একই প্রশ্ন আরো এসেছে যে এসএসসির পরে কিভাবে আসতে পারে। আমার মনে হয় দর্শক আপনারা দেখছেন, যদি একটু স্পেসিফিক হয়ে প্রশ্ন করেন যে কোন সাবজেক্টে আসতে চাচ্ছেন, তাহলে আর একটু বেশি ভালো হয়। ভাই আপনার সাউন্ডটা মিউট করা। ওকে আচ্ছা, এখন আপনি এসএসসির পরে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে? ওকে এসএসসি পরে ইউকেতে আসা যায়, বা যদি বাংলাদেশ থেকে কেউ এসএসসি তে জিপিএ 5 পায়, তাহলে অনেকগুলো ইউনিভার্সিটি তারা ডাইরেক্ট এন্ট্রিতে আসতে পারে ইউকেতে। যে কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্সে আসা যায়। আর যদি কারো যদি জিপিএ 5 এর নিচে থাকে, তাহলে তাদেরকে হয়তো বা ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে আসতে হবে, যেটা আমি বলেছিলাম, স্টাডি গ্রুপ বা নেভিটাস বা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রুপ, ওদের মাধ্যমে আসতে হবে যদি ফাউন্ডেশন সহ করতে চায়। আচ্ছা, সেই ক্ষেত্রে বা এখন আইএলটিএস এর বিষয়ে অনেকেই অনেক ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে বিভিন্ন সময় যে আইএলটিএস লাগবে না, বাট আমরা যেহেতু লয়ার হিসেবে কাজ করছি, আপনারা স্টুডেন্ট কনসালটেন্সি করছেন, তো আসলে সঠিক তথ্য হচ্ছে আইএলটিএস কিন্তু আসলে একদম তুলে নেওয়া হয়েছে, এমন তথ্যটা একদমই ভুল। এটা আসলে এখন ইউনিভার্সিটির উপরে, যে ইউনিভার্সিটি আসলে আইএলটিএস কি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হিসেবে কোনো পার্টিকুলার স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করবে কি করবে না। তো যদি আইএলটিএস না করতে হয়, সেক্ষেত্রে মিনিমাম আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা কতটুকু, বা আইএলটিএস এর এই রিকোয়ারমেন্টটা আসলে কিভাবে অ্যাভয়েড করতে পারবে যে কোনো স্টুডেন্ট? থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। আইএলটিএস নর্মালি ইউকেতে আন্ডার গ্রাজুয়েশনের জন্য 6 অথবা 6.5, ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি, বাট নর্মাল আন্ডার গ্রাজুয়েশন মিনিমাম 6, এটা আমি মনে করি। আর যদি কারো 6 এর নিচে থাকে, তাহলে সে ইচ্ছে করলে প্রি সেশন ইংলিশও আসতে পারে, সেক্ষেত্রে তাকে পেমেন্টটা আর একটু বেশি দিতে হবে, যেহেতু ইংলিশ কোর্স করার জন্য। আর মাস্টার্সের জন্য নর্মালি 6.5, বাট কিছু কিছু ইউনিভার্সিটি বিকজ অফ কোভিড 6 এ রিডিউস করছে আইএলটিএস। তবে আরেকটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি, যেটা হলো যে আইএলটিএস ছাড়া আসা যায় এটা বা এরকম কিছু, আসলে এই জিনিসটা আমি জানি না, এটা রিউমারের মতোই এটা ছড়াচ্ছে এট দ্য মোমেন্ট, বাট হ্যাঁ, ইউনিভার্সিটি যদি চায় কারোর থেকে ইংলিশ টেস্ট নিয়ে আনতে পারে, বাট এটা ওই টেস্টটাও কিন্তু আইএলটিএস এর থেকে কোনো অংশে সহজ না। ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটি যে ইংলিশ টেস্টটা নেই, বাট একদম উইদাউট আইএলটিএস বা ইংলিশ টেস্ট, এটা 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 আমি কোথাও পাই না, বা আমি এরকম কাউকে রিকমেন্ডও করি না যে এরকম এই রুলটাকে ফলো করে বা এই মিথ্যা রিউমারটাকে ফলো করে ইউকেতে আসার জন্য তারা চেষ্টা করা। থ্যাংক ইউ। ইউনিভার্সিটি কি ওয়ান টু ওয়ান ইন্টারভিউ নিয়ে কি কখনো স্টুডেন্টকে আনকন্ডিশনাল কাস্ট লেটার অফার করছে কিনা? অফকোর্স ইউনিভার্সিটি ইএলটি টেস্ট, যেটাকে বলে ইন্টারনাল ইংলিশ টেস্ট, নিয়ে তারা ক্যাশ ইস্যু করে, বাট ওইটাও আইএলটিএস এর মতোই, প্রতিটা কম্পোনেন্ট করতে হয়, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আচ্ছা, আর আমার করতে আসে সেটা হতে পারে। সরি, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেহেতু আইএলটিএস এর ম্যাটারটা এখানে ছিল, আমি ওই কোশ্চেনটাকে শেষ না করে আরেকটা, যেখানে অল্টারনেটিভ ইংলিশ যেমন টোফেল বা পিটি, যেটা ইউকিউবি অ্যাপ্রুভ করে, তা আমি মনে করি যে স্টুডেন্টরা যদি কোনো কারণে আইএলটিএস এর বুকিং পেতে সময় লাগে অথবা অ্যাভেলেবেল না থাকে, তারা অল্টারনেটিভ অপশন পিটি অথবা পিটি, যেটা পিয়ারসন টেস্ট বলে, অথবা টোপেল, এটা এই দুইটা টেস্টের প্রতি তারা রিলাই করতে পারে, অথবা তারা এই দুইটা টেস্ট জন্য বুকিং দিতে পারে, যেগুলো রেজাল্ট পাওয়াটা খুব ইজি, মানে এবং বুকিং পাওয়া এবং রেজাল্ট পাওয়া, যেমন আইএলটিএস 13 ডেজ ওয়েট করতে হয়, পিটি তে সেম ডে তে রেজাল্ট পাওয়া যায়, বা টোফেলে একদিন দুদিন পরে পাওয়া যায়। তো আমার মনে হয় এটা একটু দেখে নিতে পারে তারা, ডিপেন্ডিং অন দা হুইচ আদার টেস্ট দে আর গোয়িং টু অ্যাটেন্ড ফর দা ইংলিশ ওয়ে। সরি ভাইয়া, নিরুপম নামে একজন প্রশ্ন করেছে, ইজ এনি স্কলারশিপ ফর বা স্টুডেন্ট। আমার মনে হয় আমরা স্কলারশিপের প্রশ্নে হয়তো একটু পরে আসবো, আমরা
একটু সিরিয়াল ওয়াইজ যেতে চাচ্ছি, কারণ যদি আমরা এলোমেলো ভাবে প্রশ্নের উত্তর দেই তাহলে হয়তো আপনারা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন না, আর আমাদেরও সময় শেষ হয়ে আসবে, তখন হয়তো অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমি প্রথমেই চলে যাচ্ছি বেসিক রিকোয়ারমেন্ট যারা আন্ডার গ্রাজুয়েট করতে আসছে, বা যারা বিএ করতে আসছে, বা যারা অনার্স করতে আসছে। বিএ কোর্স, অনার্স কোর্স বা আন্ডার গ্রাজুয়েট যেইভাবেই বলেন না কেন, যারা প্রথমেই আসছে এ লেভেলস কমপ্লিট করে অথবা এইচএসসি পরীক্ষার পরে, সেই ক্ষেত্রে তাদের বেসিক রিকোয়ারমেন্ট গুলো কি কি? হ্যাঁ, এ লেভেল কমপ্লিট করলে তারা ইউকে তে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারে, অলমোস্ট এভরি ইউনিভার্সিটি, ডিপেন্ডিং অন ইউনিভার্সিটিজ রিকোয়ারমেন্ট। কোন ইউনিভার্সিটি দুইটা বি অথবা একটা এ থাকলে হয় দুইটা আর বাংলাদেশের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে যেটা হায়ার সেকেন্ডারি, এই ক্ষেত্রে আমি মনে করি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জিপিএ 5টাকে, যেহেতু হায়ার সেকেন্ডারি ইজ নট ইকুইভ্যালেন্ট টু এ লেভেল, সেক্ষেত্রে ইউনিভার্সিটি গুলা অ্যাটলিস্ট বাংলাদেশের হায়ার সেকেন্ডারি যেটা মানে এইচএসসি তে তাদের এ লেভেল এ প্লাসটা তারা রিকোয়ারমেন্ট হিসেবে দেখে কি, আনলেস ফিউ very few university they offer students who have or who has less than 5 GPA in higher secondary and secondary. But there is another option. They can come through it by doing a foundation program with the graduation or with undergrad, or they can do just foundation program itself to recover their higher secondary A level, A plus level to maintain. আচ্ছা, তার মানে যদি জিপিএ 5 না থাকে সেই ক্ষেত্রে তারা একটা ফাউন্ডেশন কোর্স করে আন্ডার গ্রাজুয়েট কোর্সটি শুরু করতে পারবে এখানে। সেই ক্ষেত্রে ফাউন্ডেশন কোর্সের জন্য মিনিমাম যেই ফিস, এই ফিসটা কেমন হয়? এটা ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি। আমার কাছে মনে হয় অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা ফাউন্ডেশন সহ অফার করে। অ্যারাউন্ড 10 প্লাস। আচ্ছা, 10,000 প্লাস এক্স্যাক্টলি। এক বছরের জন্য? এক বছর, ইভেন 9 মান্থস, ইভেন 9 মান্থস হতে পারে সেটা ফাউন্ডেশনটা। আচ্ছা আচ্ছা, 9 মাসে ফাউন্ডেশন কোর্সের জন্য 10,000 পাউন্ড হচ্ছে মিনিমাম, যারা হয়তো এ পাচ্ছে না বা এ প্লাসের রিকোয়ারমেন্টটা যারা ফুলফিল করতে পারছে না, বা এ লেভেলস এর যেই রিকোয়ারমেন্টস ওটা যারা ফুলফিল করতে পারছে না, তারা ফাউন্ডেশন কোর্সে আসবে। আর যারা এ প্লাস পেয়েছেন তারা লাকিলি ফাউন্ডেশন কোর্স হয়তো তারা এটা অ্যাভয়েড করতে পারবে এবং অ্যাভয়েড করে সরাসরি আন্ডার গ্রাজুয়েশন করতে পারবে। হ্যাঁ, যারা এ প্লাস পেয়েছে বাট তারা কিন্তু আইএলটিএস রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে, মিনিমাম 6 অথবা 6.5 ডিপেন্ডিং অন হুইচ ইউনিভার্সিটি দে আর গোইং। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি শুধু এ প্লাস থাকলেও হবে না, শুধু এ প্লাস থাকলেও আর দুইটা রিকোয়ারমেন্ট এখানে, একটা হলো যে আইএলটিএস রিকোয়ারমেন্ট, আর একটা হলো যে অ্যান্টি রিকোয়ারমেন্ট। অ্যান্টি রিকোয়ারমেন্টটা তো হয়তো কেউ এ প্লাস পেয়ে মেনটেন করতে পারলো, বাট তাকে তো আইএলটিএস এর মেনটেন করতে হবে। তবে হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি আছে, যেমন বেডফোর্ডশায়ার আছে বা সহ আর কয়েকটি হার্টফোর্ডশায়ার, কিছু ইউনিভার্সিটি জিপিএ 5 এর নিচেও যারা থাকে 4 অথবা 4.5, তাদেরকেও ডাইরেক্ট আন্ডার গ্রাজুয়েশন অফার করে যদি আইএলটিএস 6 অথবা 6.5 থাকে, অথবা ফ্রি সেশন ইংলিশও আসতে পারে যদি তাদের রিকোয়ার্ড আইএলটিএস না থাকে। একদম এ লেভেল এ প্লাসটা ম্যান্ডেটরি না, বাট ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি, প্রতিটা ইউনিভার্সিটির অ্যান্টি রিকোয়ারমেন্ট সেপারেট থাকে, একটার সাথে একটা ম্যাচ করবে না। যেমন যেটা কভেন্ট্রিতে যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হয়তো বেডফোর্ডশায়ারে ম্যাচ করবে না, যেটা বিপিপিতে আছে সেটা হয়তো আরেকটা ইউনিভার্সিটি ম্যাচ করবে না। সো প্রতিটা ইউনিভার্সিটির জন্যই আলাদা রিকোয়ারমেন্ট, মানে অ্যান্টি রিকোয়ারমেন্ট আছে। তবে আমি মনে করি যে তারা এ প্লাস পেয়েছে, তারা সরাসরি আন্ডারগ্রেডে আসলে তাদের জন্য হয়তো তারা মেনটেন করতে পারবে, বিকজ আমি আগেও বলেছি যে হায়ার সেকেন্ডারি এবং এ লেভেল দুইটা কিন্তু এক না। অ্যাজ পার ন্যারিক বাংলাদেশের হায়ার সেকেন্ডারিটা অলমোস্ট ইউকে জিসিএসসি লেভেল। সো এই জন্য যদি কারো ইংলিশ লেভেল দুর্বল থাকে, ইংলিশ লেভেলে যাদের কোনো উইকনেস থাকে, তারা আমি মনে করি তারা ভালোভাবে ইংলিশ কোর্সটা করে তারপর আসা অথবা ফাউন্ডেশন দিয়ে আসলে তারা তাদের ক্যারিয়ারটা ভালোভাবে ডেভেলপ করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে আন্ডার গ্রাজুয়েশন। আচ্ছা, আপু প্রশ্ন করেছেন, আফটার এমবিবিএস I am doing job as a medical officer in a hospital. Now I want to move in UK. How will I proceed, and in which course will be easier for doctors there?
হাউ মাচ দ্যাট কস্ট প্লিজ আনসার। আচ্ছা, আপু এমবিবিএস করেছেন, এখন উনি মেডিকেল অফিসার হিসেবে জব করছেন বাংলাদেশের কোনো একটা হসপিটালে। এখন উনি জানতে চাচ্ছেন যে কোন কোর্স করে উনি ইউকে তে আসতে পারবেন এবং কস্ট কেমন হবে, এই সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। ওকে, ওনার জন্য টপ অফ মাই হেড 3টা থেকে 4টা সাবজেক্ট আমার এখন মনে পড়তেছে, যেটা এমবিবিএস ডাক্তাররা যেটা আগে আমাকে নক করেছে এবং আমার মাধ্যমে ইউকে তে এসেছে। যেমন এমএসসি পাবলিক হেলথ, তারপরে হলো যে এমএসসি হেলথ কেয়ার লিডারশিপ, এমএসসি সাইকোলজি অথবা সাইকোলজি কনভার্সন সহ অনেক সাবজেক্ট আছে। যেমন এমএসসি সোশ্যাল কেয়ারও আছে। তো আবার কিছু মেডিকেল রিলেটেড সাবজেক্ট আছে, যেমন এমএসসি অনকোলজি অথবা এমএসসি রেডিওথেরাপিও আছে। যারা যদি ডিপেন্ডিং অন তাদের ওনার ইন্টেনশনটা কি, ওনার ইন্টেনশন ওনাকে এটা যদি ইন ডিটেলস উনি একটু নিজে স্টাডি করে দেখে যে কোন সাবজেক্টটা পড়লে ওনার নিজেরও ক্যারিয়ারে উনি ডেভেলপ করতে পারবে। শুধু একটা কোর্স করলে তো হবে না যে তুমি ডাক্তার। এবং টিউশন ফি ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি অ্যাগেন, যেমন এমএসসি হেলথ কেয়ার লিডারশিপ 10,000 পাউন্ড, এমএসসি হেলথ সাইকোলজি অ্যারাউন্ড 9,000 পাউন্ড, বা এমএসসি পাবলিক হেলথ সাম ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড 12,000 13,000 এরকম হবে, আরো বেশিও আছে। এই জন্য ফিজটা বলাটা খুবই মুশকিল। কোন ইউনিভার্সিটি 10,000 পাউন্ড, আবার সেম সাবজেক্ট একটু কিছু ইউনিভার্সিটি 20,000 বিক্রি হচ্ছে, যেটা ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি। আসলে এটা কোনো ফিক্সড কোনো রেট, এটা কোনো এমন না যে এটা একটা একটা প্রোডাক্ট যেটা আমি ফিক্সড কস্টে পাবো, যে অথবা মানে অ্যাপ্রক্সিমেট একটা রেট মানে ফিক্সড টিউশন রেঞ্জ থাকবে। এটা ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি। যেমন যে সাবজেক্টটা কিছু একটা, যেমন ব্রুনেল ইউনিভার্সিটি একটা মাস্টার্স করতে গেলে মিনিমাম 17,000 পাউন্ড, 17,350, সেটা কিছু ইউনিভার্সিটিতে অনলি 9,000 এ করা যায়। তা আরো কিছু ইউনিভার্সিটি আছে যেটা 26,000 30,000 ইভেন একটা প্রোগ্রাম। তো এটা প্রতিটা মানুষের ক্যাপাসিটি, তাদের নিজের অ্যাফোর্ডেবিলিটি এবং তাদের ক্যারিয়ার গোল বা ক্যারিয়ার অ্যাসপিরেশন যেভাবে থাকবে, বা কিভাবে তারা কোন সাবজেক্টটা করবে, বা কি ধরনের ইউনিভার্সিটি চায় ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ওইভাবে তাদের নিজস্ব প্ল্যানটাকে এখানে আমি মনে করি প্রায়োরিটি দেওয়া উচিত। মানে কোনো কনসালটেন্ট বা কোনো মানে কারো পার্সোনাল ইয়াতে ইনফ্লুয়েন্স না হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। এখন প্রশ্ন করেছেন মনির খান মনির, উনি বলতে চাচ্ছেন ব্যারিস্টারি পড়তে গেলে মিনিমাম আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কত? অফিসিয়াল রিকোয়ারমেন্ট 7.5, বাট কিছু কিছু ইউনিভার্সিটি তাদের যেমন বাই দ্য অ্যাডভোকেসি ভিডিও আইএলটিএসটা ওয়াইপ করে দিয়ে, অথবা অ্যাডভোকেসি ইন্টারভিউ, অথবা তাদের যে ইউনিভার্সিটির ওন ইংলিশ টেস্ট থাকে যদি, অথবা তারা আইএলটিএস পিটি অথবা টোফেল, তিনটা যে কোনো আইএলটিএস ইকুইভ্যালেন্ট টু 7.5 যারা উঠাতে পারে তারা আসতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি মোটামুটি একবার মানে অনেকে বলছেন যে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আই হোপ এখন সাউন্ডের প্রবলেমটা একটু সলভ হয়েছে। আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেকেই কমেন্ট করছেন যে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা যারা এই লাইভটি এখন দেখতে পাচ্ছেন না, লাইভটা সেভ করা থাকবে ইনশাল্লাহ। আর আমি লাইভটা শেষ হয়ে গেলে এটা সেভ করে আমি আমার ইউটিউবেও আপলোড করে দিব। সো পরবর্তীতে যদি কেউ দেখতে চান বা কোনো ইনফরমেশন জানতে চান, আমার ইউটিউব চ্যানেল নিশাত খুশবুতে চেক করলে আপনারা এই সম্পূর্ণ লাইভটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন করেছেন সানজানা সাবরিন বিনতি, আপু এমএসসি তে স্কলারশিপ পাওয়ার প্রসেসটা কি? মেডিকেল স্টুডেন্টরা যদি এমএসসি করতে চায় তারা কি কোনো স্কলারশিপ পাবে কিনা? ওয়ান সেকেন্ড, আমাকে আমার ল্যাপটপের একটা চার্জারটা নিতে হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি চার্জারটা খুঁজে নিতে পারেন। আমি সবার কমেন্ট গুলো পড়ে নিচ্ছি, যারা যারা কমেন্ট করছেন। আখি তুলি, আমি স্টুডেন্ট ভিসার দরকার নেই, তারপর লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ তুলি। আমি ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে পড়ার জন্য যেতে চাই, তো সেটার প্রসেসটা একটু কাইন্ডলি বলবেন। আপু দেখছেন, যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও সবাইকে বলে দিচ্ছি আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের সাথে আছেন অনেক এক্সপিরিয়েন্সড একজন ভাইয়া, যিনি ইউকে থেকে
স্টুডেন্ট কনসালটেন্সি করছেন দীর্ঘ 12 বছর যাবত, এবং উনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসার জন্য কনসালটেন্সি করে থাকেন। এবং তার যে কোম্পানির নাম হচ্ছে খান অ্যাসোসিয়েটস। আজকে আমরা ভাইয়ার সাথে তার এক্সপার্টিস নিয়ে কথা বলছি যে কোন কোন প্রসেস ফলো করে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা স্টুডেন্ট ভিসাতে ইউকেতে আসতে পারবে এবং স্টাডি করতে পারবে। আজকে আমরা ডিটেইল আলোচনা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমি সবাইকে অনুরোধ করব যদি লাইভটা একটু শেয়ার করে দেন যার যার প্রোফাইল থেকে, তাহলে হয়তো যারা জয়েন করতে পারছে না এখনো তারা জয়েন করতে পারবে এবং অনেক ধরনের আমি প্রশ্ন নিব এখন। জি প্লিজ, থ্যাংক ইউ। রবিউল আওয়াল সজীব প্রশ্ন করেছেন, এসএসসি তে উনি 4.83, এইচএসসি তে 4.81। আমি ইউকে তে কলেজ থেকে সিএসসি করতে চাই, এটা কি পসিবল? এন্ড কি কি রিকোয়ারমেন্ট লাগবে, মিনিমাম কত টিউশন ফি লাগবে সিএসসি এর জন্য? ওকে, গুড কোশ্চেন। উনি সিএসসি করতে পারবে যদি ওনার আইএলটিএস মিনিমাম 6 থাকে, বাট কোনো কম্পোনেন্টে 5.5 এর নিচে থাকতে পারবে না, যদি ডাইরেক্টলি আসতে পারে। বাট আমিও রিকমেন্ড করবো 6.5। তো উনি ওনার পছন্দের মতো ইউনিভার্সিটি হয়তো যাইতে পারবে না, বিকজ অনেকগুলো ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট জিপিএ 5 দুইটাতে। বাট যেহেতু উনি অলমোস্ট জিপিএ 5 বা 4 এর উপরে আছে, ওনাকে কিছু কিছু ইউনিভার্সিটি ওনাকে রিকমেন্ড করা যেতে পারে যেগুলোতে উনি আসতে পারবে। আর আমি, ইফ আই এম নট রং, যে কোশ্চেনটা ছিল কি টিউশন ফিস, এম আই রাইট? জি ভাইয়া, টিউশন ফিস কত হতে পারে? Tuition fees around 10,500 above after scholarship or discount anything. Minimum 10,500 above. Sorry, 10,500 and above. After scholarship and discount, everything. জেরিন মমতাজ আপনার জিপিপিতে যারা সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেছে তাদের পেপারসটা কবে আসবে? আর এখন তো আবার লকডাউন হয়ে গেছে, ভিসা কি এখন দিবে কিনা? আসলে ইউকের ভিসা 1 মান্থ। তো যারা ট্রাভেল করতে চায় তারা কিন্তু এখনো ট্রাভেল করতে পারছে। আর ডকুমেন্টস কবে আসবে এটা হয়তো ভাইয়া ভালো বলতে পারবে, আই হোপ। ওকে, অ্যাকচুয়ালি আগে যে অ্যান্টি ক্লিয়ারেন্স ভিসাটা 1 মান্থের দিত, এটা এখন 3 মাসের দিচ্ছে গভর্নমেন্ট। অ্যান্টি ক্লিয়ারেন্স ভিসাটা আগে 1 মাসের দিচ্ছে, ওটা এখন 3 মাসের দিচ্ছে। এই জন্য বিকজ কোভিড এর জন্যই এই জিনিসটা এই এটা করলো ইউকেবিআই। আর ভিসার ডিসিশনটা নর্মালি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে চলে আসতেছে, এটা এত বেশি মানে সময় নিচ্ছে না আমার স্টুডেন্টদের ক্ষেত্রে। সরি, আমি শুনতে পাচ্ছি না। আমি আবার বলছি, ফায়দা ফাটিয়া আপু প্রশ্ন করেছে এমবিএ করতে গেলে কি হাজবেন্ড এবং বেবি নিয়ে আসা যাবে কিনা, আর কি শি ওয়ান্টস টু ব্রিং হার ডিপেন্ডেন্ট, এবং তারা কি একসাথে আসতে পারবে কিনা। আমি যেহেতু ইমিগ্রেশন প্র্যাকটিস করি আমার নলেজ থেকে বলছি, এমবিএ যেহেতু লেভেল 7 কোর্স, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন, হাজবেন্ড বা বেবি। এবং আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করলে যদি আপনি ভিসা পান, সেই ক্ষেত্রে আপনি সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করলে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা, আপনার ডিপেন্ডেন্টরাও ভিসা একই সাথে পাবে এবং আপনারা একই সাথে আসতে পারবেন। এবং আপনার যেই টাইম ডিউরেশনের জন্য ভিসা থাকবে, আপনার ডিপেন্ডেন্টেরও সেম টাইম ডিউরেশন পর্যন্ত ভিসা থাকবে। সো হোপফুলি এটা কোনো সমস্যা এখন আর। আপনি কি? হ্যাঁ, আমি এখন শুনতে পারছি। জি, এমবিএ যে কোনো লেভেল 7 এর ক্ষেত্রে আপনি যে অ্যানসারটা দিয়েছেন এটা রাইট অ্যানসার দিয়েছেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আকিব আহমেদ প্রশ্ন করেছেন, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি ইংলিশে, আমি চাচ্ছি এখন ইংলিশ নিয়ে পড়ার জন্য ইউকেতে যাব, এখন আমার জন্য কি এখন ভালো হবে নাকি অনার্স করে মাস্টার্স করতে আসলে ভালো হবে? কাইন্ডলি জানাবেন। আমি মনে করি যেহেতু উনি একটা কোর্স শুরু করেছেন, ওনার জন্য রিকমেন্ডেশন হলো যে এই অনার্সটা শেষ করে মাস্টার্সে আসাটা, অথবা যদি সেম সাবজেক্টে উনি গ্রাজুয়েশন আসতে পারে, সেক্ষেত্রে উনি ট্রাই করতে পারে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। সেলিনা শেলি আপু প্রশ্ন করেছেন, এসএসসি তে
এসএসসির পর ইউকেতে স্টুডেন্ট ভিসায় গেলে ফুল স্কলারশিপ পাওয়া যাবে কিনা? আর কি আমি অনেক অনেক প্রশ্ন পাচ্ছি শুধুমাত্র স্কলারশিপ নিয়ে, কারণ অবভিয়াসলি হয়তো অনেকের স্বপ্ন থাকে যে আমি আর কি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে একটা ডিগ্রি নিব, হয়তো অনেকে এফোর্ড করতে পারে না। সেক্ষেত্রে আসলেই স্কলারশিপের কোনো সুবিধা আছে কিনা, বা অনেক ভালো স্টুডেন্টরা আছেন যারা চাচ্ছেন যে যেহেতু আমি ভালো করছি, ভালো রেজাল্ট আমার জন্য আসলে কোনো স্কলারশিপ সুবিধা আছে কিনা? যদি ইউনিভার্সিটির স্কলারশিপ নিতে হয় তাহলে অবভিয়াসলি ভেরি আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট হতে হবে। তবে ইন্টারমিডিয়েট মানে যেটা হায়ার সেকেন্ডারির পরে ইউকেতে স্কলারশিপ ফুল স্কলারশিপে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে হয়তো পার্শিয়াল অথবা 50% এরকম কোনো স্কলারশিপ তারা তারা অ্যাপ্লিকেশন করে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া সম্ভব, বাট অবভিয়াসলি স্টুডেন্টের কোয়ালিটি অনেক বেশি, আমি মনে করি যে অনেক বেশি আউটস্ট্যান্ডিং হতে হবে, যেটা আমি জানি না অনেকের মধ্যে ক্যাপাসিটি আছে কিনা। তবে মাস্টার্স এর জন্য স্কলারশিপ তারা যেমন ব্রিটিশ সেভেনিং স্কলারশিপ বা কমনওয়েলথ স্কলারশিপ, এই স্কলারশিপ গুলো অ্যাপ্লিকেশন করতে পারে অ্যাপার্ট ফ্রম ইউনিভার্সিটিজ ওন স্কলারশিপ। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। তানজিমা সিকদার শশী প্রশ্ন করেছেন, ডিগ্রিতে উনি সেকেন্ড ডিভিশনে কমপ্লিট করে ম্যানেজমেন্ট ইকোনমিক্সে মাস্টার্স করতে যাওয়া যাবে কি? যাওয়ার জন্য খরচটা কি কি প্রয়োজন? ম্যারিড কেউ যেতে পারবে কিনা? যদি উনি ডিগ্রি যদি ফার্স্ট কোর্সে হয়ে থাকে তাহলে উনি ইউকেতে মাস্টার্সটা আসতে পারবে না। এখন এই জিনিসটা জানতে হবে উনি কি অনার্স করেছেন না মাস্টার্স করেছেন। সরি, উনি কি অনার্স করেছেন নাকি মানে পাস করছেন বিয়েটা? উনি আমাকে উনি শুধু ডিগ্রি লিখে ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ক্লাস লিখেছেন, সো আসলে ওনার কমেন্ট থেকে বোঝা যাচ্ছে না ইন ডিটেইলে। এখানে তঞ্জু তিথি বলেছে যে আই অলসো কন্ট্যাক্টেড উইথ খান অ্যাসোসিয়েটস, দে আর রিয়েলি অ্যামেজিং, গুড উইশেস। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা হয়তো বুঝে থাকবেন যে আমি হয়তো আজকে এমন একজনের সাথেই লাইভ করছি যাকে নিয়ে আসলে আমি লাইভ করতে কনফিডেন্ট বা কমফোর্টেবল ফিল করছি, বা যদি হয়তো বুঝতে পারতাম যে আমি আজকে যে প্রফেশনাল পার্সন সাথে করছি বা যাকে নিয়ে আজকে লাইভ করছি তার সাথে কাজ করলে হয়তো আমাদের এখানে যে ভাই বোনেরা আছেন তাদের হয়তো বিন্দু পরিমাণ ক্ষতি হওয়ার চান্স থাকতো রিলাই করলে, সেক্ষেত্রে আমি অবশ্যই লাইভটি করতাম না। আপনারা আমাকে অনেক মাস যাবত বিভিন্ন সময় কমেন্ট করছেন, জানতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা নিয়ে, এখন পর্যন্ত ওইভাবে কাউকে নিয়ে আসেনি যাদের কাছ থেকে হয়তো আপনারা সাপোর্ট নিতে পারবেন। কারণ প্রতিটা সময় আমার মনে হচ্ছিল যে আমি এমন কারোর সাথে কাজ করতে চাই, এমন কাউকে নিয়েই আপনাদের চাই যার রেপুটেশন অনেক ভালো, যে কিনা রিলায়েবল হবে। এবং যেহেতু স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে বাংলাদেশে একটা আমাদের ভয় ভীতি কাজ করে যে আসলে টাকাটা লস হবে কিনা, ফ্রড হবে কিনা, আসলে আমি প্রপার গাইডেন্স পাচ্ছি কিনা। তো আমাকেও আসলে একটু রিসার্চ করে রিলায়েবল একজন একটা কোম্পানির সাথেই কাজ করতে হচ্ছে, বা তাকে প্রমোট করতে হচ্ছে যেন আপনারা কোনো রকমের ক্ষতির বা কোনো রকমের ফ্রডের সম্মুখীন না হন। সো থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। এবং আশা করছি যেহেতু ভাইয়া দীর্ঘ 12 বছর যাবত কাজ করছেন, আপনারা যদি কেউ ভাইয়ার সাথে কনসালটেন্সি করে বাংলাদেশ থেকে আসতে চান, ইনশাল্লাহ আই বিলিভ যে আপনাদেরও কোনো রকমের নেগেটিভ এক্সপিরিয়েন্স হবে না, রেদার পজিটিভ কোনো একটা এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি প্রশ্ন নিয়ে নিচ্ছি এখন। মনির খান প্রশ্ন করেছেন আর্টস নিয়ে পড়াশোনা করে কি কেউ ইউকেতে আসতে পারবে কিনা? সরি, আমি কোশ্চেনটা ঠিক বুঝতে পারি নাই। আচ্ছা, আর্টস নিয়ে পড়াশোনা করে আসতে পারবে কিনা? আর্টস তো বিষয় হচ্ছে আপনার রেজাল্ট বা আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন। জি, না আর্টস কোনো ফ্যাক্টর না, এখানে তো আর্টস থেকে অনেকে আসে। এটা তো মানে কি বলবো, আর্টস সায়েন্স কমার্স কোনো ফ্যাক্টর করে না, ডিপেন্ডিং অন দ্য রেজাল্ট এন্ড ইংলিশ রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলে তারা আসতে পারবে। আচ্ছা, আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, আমি ইউকেতে এখন আমার সেম সাবজেক্টে যেতে পারবো কিনা, ওখানে গিয়ে সেকেন্ড ইয়ার করতে পারবো কিনা। আচ্ছা, কমেন্টটা উপরে উঠে গেছে। আপুর মেইন প্রশ্ন হচ্ছে উনি ঢাকা ইউনিভার্সিটিতে এখন ফার্স্ট ইয়ারে আছে।
উনি অ্যাকচুয়ালি কোর্সটা ট্রান্সফার করে এখানে আসতে পারবেন কিনা বা এখানে শুরু করতে পারবেন কিনা? থ্যাংক ইউ। আমার মনে হয় এই ক্রেডিট ট্রান্সফার ইউকেতে করা যায় না, যদি সেম সাবজেক্ট হলেও, বিকজ কোর্স কারিকুলাম এক না। তারপরেও উনি ওই যে ইউনিভার্সিটিতে আসতে চায় ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের কোর্সের সাথে কোর্স কারিকুলাম যে ফার্স্ট ইয়ারে ইউকেতে ফার্স্ট ইয়ার বা বাংলাদেশে যে ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো উনি স্টাডি করেছে এই এই ইউনিভার্সিটিতে সেম সাবজেক্টগুলো আছে কিনা এটা লেখে প্রোগ্রাম লিডারের কাছে, মানে প্রোগ্রাম লিডারের শরণাপন্ন হলে হয়তোবা যদি প্রোগ্রাম লিডার অ্যাপ্রুভ করে তাহলে উনি হয়তোবা কিছু সাবজেক্ট এক্সামিশন পেতে পারে, বাট আমি মনে করি দিস ইজ হাইলি আনলাইকলি উইল বি পসিবল। আচ্ছা, অনেকেই সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে আসতে পারবেন কিনা, বা সেক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো কি বা ফাইন্যান্সিয়াল কস্টটা কেমন হতে পারে? ইউকেতে আসলে চার্টার অ্যাকাউন্টেন্ট বলতে এখানে এটা করা যায় না, স্টুডেন্ট ভিসা টিয়ার 4 যেটা এখানে যেটা হলো বেশ এসএসসিএ অ্যাসোসিয়েশন অফ চার্টার সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, যেটা ইউকের অনেক দেশে এখন এই এসএসসিএটা প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশেও ইউকে থেকে গিয়ে ইউকে থেকে এসএসসিএ কমপ্লিট করে যেটাকে সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট অফকোর্স ইউকেতে, বাংলাদেশেও এই এসএসসিএ পাশ করে বাংলাদেশে গিয়েও অনেকে প্র্যাকটিস করতেছে। তো সি এর ক্ষেত্রে আমি বলবো যে নো, বাট এসিসি এর ক্ষেত্রে ইয়েস, এখানে আসা যাবে, বাট ভেরি লিমিটেড অপশন, ভেরি লিমিটেড ইউনিভার্সিটি অফার দিস সাবজেক্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। প্রশ্ন করেছেন, আপু আমি পিএইচডি তে কি অ্যাপ্লাই করতে পারবো সোশিওলজিতে? এখন ইন্ডিয়াতে একটি সেন্ট্রাল থেকে আপনি কি শুনছেন? আমি শুনি নাই। সরি, আচ্ছা, একজন ইন্ডিয়া থেকে একজন আপু প্রশ্ন করেছেন, মহিলা আপু। উনি প্রশ্ন করেছেন যে উনি কি সোশিওলজিতে পিএইচডি করতে আসতে পারবে কিনা। বর্তমানে উনি সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন্ডিয়াতে এমএসডব্লিউ করছেন। ইন্ডিয়া থেকে এমএস করলে ইউকেতে পিএইচডি তে ডাইরেক্ট আসতে পারবে, কোনো সমস্যা নেই, উনি আসতে পারবে যদি উনি ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ফিল আপ করে বা ওনার যে অ্যান্টি রিকোয়ারমেন্ট যেটা থাকে ওটা যদি ফিল আপ করতে পারে এবং আইএলটিএস রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে। তবে ইন্ডিয়ান স্টুডেন্টরা এখানে এমওআই দিয়ে যদি যদি ওনার প্রিভিয়াস ইউনিভার্সিটি যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে হয়তো ওনার ইংলিশ রিকোয়ারমেন্টটা ইউনিভার্সিটি ওয়াইপ করে দিতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। সুরাইয়া তারিন প্রশ্ন করেছেন, হিউম্যান রিসোর্সের উপর মাস্টার্স করতে মিনিমাম কেমন কস্ট হতে পারে? আমি একটু আগেও বলেছিলাম যে অলমোস্ট মাস্টার্স এর কস্ট ইউকেতে মিনিমাম 10,000 প্লাস। হিউম্যান রিসোর্সের জন্য এরকমই হবে। যদি নর্মাল ইউনিভার্সিটিতেও আসে তাহলে বিটুইন 10 to 15,000 পাউন্ড। আচ্ছা, আপু প্রশ্ন করেছেন যে উনি বাংলাদেশ থেকে এমবিএ কমপ্লিট করে কি ইউকেতে আসতে পারবেন কিনা, বা আইএলটিএস কেমন নাকি আইএলটিএস এর স্কোর কেমন লাগবে। বাট আপনি বলেননি আসলে আপনি কোন কোর্সে আসতে চাচ্ছেন এমবিএ এর পরে। তো আমি ধরে নিচ্ছি হয়তো পিএইচডি এর কথাই আপনি বলছেন, বা হয়তো আপনার সেকেন্ড মাস্টার্স এর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে তার আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা কেমন হবে? উনি যদি সেকেন্ড মাস্টার্স, মানে যেহেতু এখানে আরেকটা কথা আছে, যেহেতু বাংলাদেশে মাস্টার্স ইজ নট ইকুইভ্যালেন্ট টু ইউকে মাস্টার্স, তো উনি ইউকে একটা মাস্টার্স করতে পারে, এটা কোনো সমস্যা হবে না। উনি স্পেশালি যদি উনি এমবিএটা কোন সাবজেক্টে করেছে, উনি যদি আরেকটা স্পেশালাইজেশন এমএসসি, যেমন এখানে এমএসসি ম্যানেজমেন্ট করতে পারে অথবা এমএসসি হিউম্যান রিসোর্স করতে পারে, এমএসসি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারে, অথবা যে সাবজেক্টটা করলে উনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে ওই সাবজেক্ট উনি করতে পারবে, অথবা উনি আরেকটা এমবিও করতে পারবে ইউকেতে। তবে বাংলাদেশের মাস্টার্স দিয়ে ডাইরেক্ট পিএইচডি তে এখানে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা, সরি ভাইয়া, আমাদের বোধহয় প্রথমে রিকোয়ারমেন্ট গুলো বলে নেওয়া উচিত ছিল। যেমন একজন স্টুডেন্ট ভিসায় যদি কেউ আসতে চায়, ফার্স্ট অফ অল তার ভ্যালিড পাসপোর্ট লাগবে। ভ্যালিড পাসপোর্ট ছাড়া তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এবং সেই সাথে তার কিন্তু ফাইন্যান্সিয়াল একটা রিকোয়ারমেন্ট আছে, ব্যাংক স্টেটমেন্ট এবং টিউশন ফিজ
পে করার পরে আপনাকে 9 মাসের মেইনটেন্যান্স কস্ট ওটা ব্যাংকে দেখাতে হয় 28 ডেজ এর জন্য কনসিকিউটিভ 28 ডেজ। এখন কথা হচ্ছে কেউ যদি ফুল টিউশন ফি পে না করে সেক্ষেত্রে কিন্তু 60% মিনিমাম পে করতে হয় এবং 60% পে করার পরে যে 40% থাকে ওই 40% টিউশন ফি প্লাস 9 মাসের আপনার মেইনটেন্যান্স কস্ট যেটা কিনা ভ্যারি করছে যদি কেউ ইনসাইড লন্ডন হয় সেক্ষেত্রে একটু বেশি আর আউটসাইড লন্ডন হলে ওই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে একটু কম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস ফর স্টুডেন্ট ভিসা। এখন একজন আপু প্রশ্ন করেছেন এই যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ব্যাংক স্টেটমেন্টের এটা কি তার মাদার ইন ল দেখাতে পারবে কিনা? মাদার ইন ল কখনোই দেখাতে পারবে না। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা অনলি ওন প্যারেন্টস, যে স্টুডেন্ট হবে স্টুডেন্টের মেইন ক্যান্ডিডেট যেটা মেইন অ্যাপ্লিকেন্টের প্যারেন্টস অথবা মেইন অ্যাপ্লিকেন্টস তার নিজের নামে দেখাতে পারবে। যদি প্যারেন্টস না থাকে তাহলে যদি লিগ্যাল গার্ডিয়ান দিতে হবে, সেটা কোর্টে অ্যাপ্রুভাল লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা সেই ক্ষেত্রে হাজবেন্ড কি দেখাতে পারবে কিনা যদি কোনো মেয়ে বা ছেলেও যদি ম্যারিড হয় সেক্ষেত্রে তাদের স্পাউস কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবে কিনা? না, স্পাউস কখনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবে না। যদি স্পাউস সহ একসাথে অ্যাপ্লিকেশন করে স্পাউস তাদের নিজের ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারবে, বাট অ্যাগেইন স্পাউসের প্যারেন্টস কখনো দেখাতে পারবে না। স্পাউস ইদার ফর স্পাউস অর মেইন অ্যাপ্লিকেন্ট। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ফয়জুন এশা হক আপু প্রশ্ন। আসসালামু I'm seeing mother past HSC and then I have to stop my study. Some of my family problem. Now I'm going to do diploma in graphics design. I want to go to UK for higher study with my daughter. So please tell me how can I come? আমি ওনা একটু মিস করে ফেলেছি। উনি কি ওনার কি কোনো গ্রাজুয়েশন আছে অলরেডি? উনি গ্রাজুয়েশনের কথা কিছু বলেননি, বাট উনি বলেছে যে উনি বর্তমানে করছেন একটি ডিপ্লোমা, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপরে উনি এখন ডিপ্লোমা করছেন আর কি। কারো যদি গ্রাজুয়েশন না থাকে বাংলাদেশ থেকে তাহলে উনি মানে 4 ইয়ার্স অনার্স যদি না থাকে উনি মাস্টার্সে আসতে পারবে না ইউকেতে। আর মাস্টার্সে না আসতে পারলে উনি ওনার বেবি নিয়ে মানে ওনার ডটার অথবা ওনার বেবি নিয়ে আসতে পারবে না, ওনার বা ওনার কোনো ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না মাস্টার্স ছাড়া। লেভেল 7 কোর্স হতে হবে যদি উনি ডিপ্লোমা করে থাকে। সরি আপনি বিষয়গুলো হয়তো প্রথমেই বলা উচিত ছিল, বাট যেহেতু আমরা প্রথমে প্রশ্নে চলে গিয়েছি তাই আসলে বেসিক রিকোয়ারমেন্ট গুলো হয়তো আপনাদের অনেকের কাছে আনএওয়ার। সেটা হচ্ছে কেউ যদি লেভেল 7 কোর্সে না হন, মানে মাস্টার্স লেভেলে না হন, সেটা মাস্টার্স হোক হোক LLM হোক MSc হোক বা MBA হোক, আপনারা যদি কেউ গ্রাজুয়েশন লেভেলে আসেন কিন্তু কিছু স্পেশাল সার্কামস্টেন্সেস ছাড়া আপনারা কিন্তু ডিপেন্ডেন্ট আনতে পারছেন না, সেটা আপনার সন্তান হোক বা আপনার পার্টনার হোক। আর অনেকে মনে করেন বাবা মা কি ডিপেন্ডেন্ট হয় কিনা, আসলে বাবা মা বা প্যারেন্টস কখনো ডিপেন্ডেন্ট হয় না স্টুডেন্টদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট হিসেবে আইদার আপনার সন্তান অথবা আপনার পার্টনার, এই দুইজনকে ছাড়া আসলে অন্য কেউ ডিপেন্ডেন্ট হিসেবে কাউন্ট হয় না। এবং আপনার ডিপেন্ডেন্ট শুধুমাত্র লেভেল 7 কোর্সের ক্ষেত্রেই আনতে পারবেন, এক্সেপ্ট সাম এক্সেপশনাল সিচুয়েশন, যদি কোনো গভর্নমেন্ট কাজে আসেন বা ওইটা একটা আলাদা রিকোয়ারমেন্টস আছে যদি আপনারা আন্ডারগ্রেড করতে আসেন। তো আমি আরো কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি এখন। আল সাজিম আহমেদ ভাইয়া প্রশ্ন করেছেন, কারেন্টলি অনার্স করছি, 3rd ইয়ার রানিং, am I be able to come at UK in law department? উনি বলেননি এখন উনি কোথায় কি পড়াশোনা করছেন, বাট উনি লতে আসতে পারবেন কিনা জানতে চাচ্ছেন। যদি উনি কোয়ালিফাই করে ওনার হায়ার সেকেন্ডারি রেজাল্টের উপর, তাহলে উনি হয়তোবা এলএলবি করতে আসতে পারে। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে ওনার অসুবিধা হতে পারে, যেহেতু উনি একটা কোর্স করতেছে, 3rd ইয়ারে পড়তেছে। আনলেস এটা যদি এলএলবি না হয় ওনাকে অনেক বেশি কোশ্চেনের সম্মুখীন হতে হবে বা ক্রেডিবিলিটির ক্ষেত্রে অনেক ডাউন হতে পারে, বিকজ উনি অলরেডি 3rd ইয়ারে পড়তেছে একটা অনার্স সাবজেক্টে বাংলাদেশে, এবং উনি ওইটা বাদ দিয়ে ইউকেতে আসবে। আমি ওনার প্রতি রিকমেন্ডেশন ওনাকে গ্রাজুয়েশনটা শেষ করে তারপর আসাটা ওনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। জান্নাতুল ফেরদৌস তাহমিনা আপু প্রশ্ন করেছেন, আমি মাস্টার্স এর জন্য ইউকে যেতে চাই, IELTS এক্সাম দিব 28 তারিখ উনি IELTS এক্সাম দিবেন, কত পয়েন্ট হবে
আর টাকা লাগবে, আমি হাজবেন্ড সহ যেতে চাই আর কি, উনি ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লাই করতে চাচ্ছে, সেক্ষেত্রে তার ব্যাংক স্টেটমেন্টটা কেমন, আর কি কত টাকা লাগবে এটা সে জানতে চাচ্ছে এবং কত আহ, ওনার ব্যাংক স্টেটমেন্টের জন্য ইনসাইড লন্ডনে এখন যে রিসেন্টলি রুলটা চেঞ্জ হয়েছে, ওনাকে মেনটেন্যান্সের জন্য 12,006 পাউন্ড, যেটা আর যদি আউটসাইড লন্ডন হয় 9,207 পাউন্ড ওনাকে রাখতে হবে, যেটা অনলি মেনটেন্যান্স। আর উনি যদি টিউশন ফি কত টাকা, ডিপেন্ডিং অন টিউশন ফি, মানে ইউনিভার্সিটি উপর নির্ভর করবে। যে টিউশন ফি যদি উনি 50% পে করে, তাহলে বাকি 50% ওনার অ্যাকাউন্টে থাকতে হবে। আর যদি উনি ফুল টিউশন ফি পে করে, শুধু মেনটেনেন্স দিয়েই দেখাই উনি আসতে পারে। আর ওনার আহ, জি ভাইয়া, আপনি কি শুনছেন? আমি একটু মানে শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনারা একটু আবার বলেন please দয়া করে যে আসলে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আসলে ভাইয়ার সাথে কিন্তু আমার এই লাইভটি আসলে ভাইয়ার অফিসে গিয়েই করার কথা ছিল এবং আমরা এটা ফিক্স করেছিলাম গত সপ্তাহে। বাট যেহেতু এখন আমরা ন্যাশনাল লকডাউনে আছি, ভাইয়ার অফিস কিন্তু বন্ধ, বাট ভাইয়া শুধুমাত্র লাইভ করার জন্য ওনার অফিসে গিয়ে আমাদের সাথে লাইভ করছে। আর যেহেতু লকডাউন, আমি ভাইয়ার অফিসে যেতে পারিনি, তাই আসলে আমরা আজকে অনলাইনে লাইভটি করছি। বাট ইনশাল্লাহ যখন হয়তো লকডাউন শিথিল হয়ে যাবে, তখন হয়তো আমরা ভাইয়ার অফিসে গিয়ে আমি আপনাদেরকে ভাইয়ার অফিসের একটা ট্যুরও দেখাবো এবং ওখান থেকে আবার লাইভ করব যদি আপনারা ইন্টারেস্টেড হন। বাট আজকে যে সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া আসলে আর বেস্ট কোনো কাজ আমরা করতে পারছিলাম না অনলাইনে এইভাবে লাইভে আসা ছাড়া। আপনারা যদি আরেকটু দয়া করে জানান যে আসলে সাউন্ডটা শুনতে পাচ্ছেন না আপনারা। সাউন্ড ক্লিয়ার না একজন বলছেন, কেউ কি শুনতে পাচ্ছেন না আমাদেরকে? আচ্ছা, ওয়াসিকা আপু ফাউন্ডেশন কোর্সের পর কি নিয়ে যেতে হবে? উনি হয়তো জানতে চাচ্ছে যে ফাউন্ডেশন কোর্সের পর কি বাংলাদেশে ব্যাক করতে হবে নাকি এখান থেকে উনি আবার কিছু করতে পারবেন, কোর্স করতে পারবেন। উনি ফাউন্ডেশন করে ইউকে থেকে এক্সটেন্ড করতে পারবে। হুম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। মনির খান মনের প্রশ্ন করেছেন, আপু প্লিজ বলো ব্যারিস্টারি পড়তে গেলে ফ্যামিলি মানে হাজবেন্ড বা কে ডিপেন্ডেন্ট হিসেবে আহ, নেওয়া যাবে কিনা এবং একসাথে কি যাওয়া যাবে কিনা, এবং হাজবেন্ডকেও কি আইএলটিএস দিতে হবে কিনা? ডিপেন্ডেন্টদেরকে দিতে হবে না। আচ্ছা ভাইয়া উত্তরটি দিয়ে দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ডিপেন্ডেন্ট নিয়ে উনি আসতে পারবে, যদি উনি ওনার কোর্স বিপিটিসি বা বিটিসির ক্ষেত্রে, ব্যারিস্টারি কোর্সের ক্ষেত্রে উনি যদি বিটিসি উইথ এলএলএম অথবা নিতে পারে, তাহলে হয়তো আসতে পারে। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটিতে বিটিসি বা ব্যারিস্টারি কোর্সের লেন্থ যদি 9 মান্থ হয়, নর্মালি উনি ভিসা পাবে 11 মান্থ, ওই ক্ষেত্রে উনি ওনার ডিপেন্ডেন্ট আনতে পারবে না। ডিপেন্ডেন্ট আনার জন্য ইউকে রুল হলো কোর্স ভিসা লেন্থ শুড বি 1 year or more। আর ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লিকেশন করার জন্য আমি ওনাকে রিকমেন্ড করবো, উনি যদি ব্যারিস্টারি কোর্সের সাথে এলএলএম টা সহ, যেটা অনলি টপ আপ থাকে আর কি, যেটা বিপিটিসি, এখন তো বিপিটিসি না, বিটিসি অর বিপিসি অর বিবিএস, যেটা এটার সাথে এলএলএম টা সঙ্গে অ্যাড করে নেয় সামান্য কিছু টাকা, অথবা কিছু কিছু ইউনিভার্সিটিতে সেই এলএলএম টা ফ্রিও হয়, তাহলে উনি ওনার হাজবেন্ড নিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে কোর্সের লেন্থ অলমোস্ট 1 year হবে এবং উনি 1 বছরের বেশি ভিসা পাবে এবং ডিপেন্ডেন্ট নিয়ে আসতে কোনো সমস্যা হবে না। আশা করি ওনার কোশ্চেনটার রাইট অ্যান্সার দিতে পারছি আমি। ধন্যবাদ ভাইয়া। অনেকে কমেন্ট ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করার উপায় কি। আমি আমাদের লাইভটি শেষ করে একটা পোস্টে ডিটেইলে বলে দিব যে আপনারা কিভাবে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং কি কি ধরনের ডকুমেন্টস ভাইয়াকে পাঠাতে হবে। আমি ইমেল অ্যাড্রেসও দিয়ে দিব। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যারা আমার রেকমেন্ডেশনে বা আজকের এই লাইভ দেখে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন অথবা ইউকে তে আসবেন ইনশাল্লাহ। সো আমরা চেষ্টা করব যে যারা স্টুডেন্ট আছেন, যেহেতু আমি ভাইয়ার সাথে গত সপ্তাহে এই নিয়ে আলোচনা করেছি, তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা বা প্রথম যে একটা
আর কি সাপোর্টের দরকার হয়, ওই সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। আমি এবং আমরা খান অ্যাসোসিয়েটস ইন কোলাবোরেশন আমরা কাজ করব, এবং যারা স্টুডেন্ট ভিসাতে আসবেন ইনশাআল্লাহ ওই সাপোর্টটা আমরা চেষ্টা করব, সেটা বাসায় করে দেওয়া হোক বা এয়ারপোর্ট থেকে রিসিভ করা হোক, এই কাজগুলো আমরা সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করব। যদি কেউ আমার রেকমেন্ডেশনে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করেন অথবা স্টুডেন্টদের জন্য অ্যাপ্লাই করেন। মাইশা শারমিন প্রশ্ন করেছেন, আমি বিবিএ কমপ্লিট করেছি, এমবিএ করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কস্ট কত হতে পারে, আর ইউকে তে এমবিএ অর মাস্টার্স কোনটা বেটার হবে? থ্যাংক ইউ। অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে এমবিএ করার জন্য একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট থাকে। উনি যদি আফটার গ্রাজুয়েশন ওনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে উনি এমবিএ করতে আসতে পারে, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে ফ্রেশ গ্রাজুয়েটরাও এমবিএ করতে পারে উইদাউট হ্যাভিং দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তবে উনি এমএসসিটা করতে পারে উইদাউট এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আমি এশা ফাতেমা আপু হয়তো অনেকগুলো কমেন্ট করেছেন, আমি তার একটি কমেন্ট পড়ছি। আমি আমার অনার্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের 2টা সাবজেক্ট বাদ দিয়ে অল সাবজেক্ট পাস করেছি, বাট এই করোনাকালীন টাইমে আমার একটা এক্সাম আটকানো, সেটা কবে হবে তার কোনো কিছুই জানা যায়নি এই মুহূর্তে। আমি কি অ্যাপ্লাই করতে পারবো আপু? কোনো পসিবিলিটি আছে কিনা? আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপু, সেই ক্ষেত্রে আপনি, বাট আমি রিকমেন্ড করবো আপনি যখন রেজাল্টটা পাবেন তখন অ্যাপ্লিকেশন করাটা বুদ্ধিমানের কাজ। বাট আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবার অফারও পাবেন। আপনি কিন্তু শেষ করে আসাটার জন্য আমি রিকমেন্ড করবো। আবার যেহেতু আপনি অনার্স করতেছেন, আপনাকে মাস্টার্স করতে আসার জন্য আপনাকে অনার্সটা শেষ করতেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি দেখতে পাচ্ছি অনেক মেডিকেল স্টুডেন্টরা আছেন যারা কিনা হয়তো এমবিবিএস কমপ্লিট করেছেন, এমবিবিএস ক্ষেত্রে এর কোয়েশ্চেন হচ্ছে যে তারা সরি, আমার মনে হয় আপনি কি আমার আগের কথাগুলো শুনতে পাচ্ছেন? না, আমি লাস্ট 10 মিনিটস খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য, আমি জানি না কেন এটা। আচ্ছা, আমি খুবই দুঃখিত। আপনি কি ওয়াইফাই দিয়ে আছেন নাকি আপনার মোবাইল আমি ডাটা অন করা? না, আমার ওয়াইফাই দিয়ে করতেছি আমি। আচ্ছা, ওকে। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে অন করতেন তাহলে হয়তো ইজি হতো, বাট আমরা চেষ্টা করছি। হয়তো আজকে লাইভে যদি আমরা সকল প্রশ্ন উত্তর দিতে না পারি, হয়তো আমরা নেক্সট উইকে আরেকটি লাইভ করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে, আমি যেটা বলছিলাম যে আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো যারা এমবিবিএস কমপ্লিট করেছেন অথবা মানে মেডিকেল স্টুডেন্ট, তাদের অনেকের কনসার্ন হচ্ছে যে তারা ইউকেতে কোন কোর্সে আসলে বেটার হবে, মেডিকেল স্টুডেন্টদের জন্য কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস বা স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা? মেডিকেল স্টুডেন্টরা ইউকেতে আসতে পারবে, এই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। বাট তারা কোন সাবজেক্টে আসবে সেক্ষেত্রে স্কলারশিপের উপর নির্ভর করবে, ইউনিভার্সিটির উপর নির্ভর করবে এবং সাবজেক্টের উপর নির্ভর করবে, এবং তাদের আইএলটিএস অথবা তাদের প্রিভিয়াস রেজাল্ট ওটার উপর নির্ভর করবে এটা। বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে একটা কান্ট্রি স্কলারশিপ আছে, সেটা ওনারা পাবে হয়তো। ধন্যবাদ ভাইয়া। না বনু আপু প্রশ্ন করেছেন, আপু কারো যদি এফডিআর থাকে অলরেডি, সেটা কি প্রুফ অফ ফান্ড দেখানো যাবে কিনা, আর দেখানো গেলে সেটা কিভাবে দেখাতে হবে? এফডিআর এর ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, তবে উনি এফডিআর এর ক্ষেত্রে যেটা যেটা হলো সলভেন্সি লেটারের মধ্যে লেখা থাকতে হবে যে এফডিআরটা দিস মানি ক্যান বি উইথড্রন অ্যাট এনি টাইম, এবং এফডিআরটা মিনিমাম 28 ডেজ আগে থেকে অলরেডি ব্যাংকে টাকাটা আসছে, এই জিনিসটা যদি লেখা থাকে তাহলে ওনারা এফডিআর দেখাতে কোনো সমস্যা নাই। বাট বাংলাদেশের সব ব্যাংক কিন্তু ইউকেবিআই অ্যাকসেপ্ট করে না, তো সেক্ষেত্রে ওনাকে ব্যাংকের জিনিসগুলা আপনার সাথে বা অথবা আমার সাথে অ্যাডভাইস করে ওই 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 রিলেটেড ব্যাংকে রাখতে হবে। যেমন আমি জানি বাংলাদেশে যে কিছু কিছু ব্যাংক আছে নন, যেগুলো ইউকেবিআই অ্যাকসেপ্ট করে না, ওই ব্যাংকগুলোতে হয়তোবা যে ইন্টারেস্ট রেট বেশি কারণে অনেকে এফডিআর ওই ব্যাংকগুলোতে করে,
সেক্ষেত্রে তারা হয়তো সব ব্যাংক যেহেতু অ্যাকসেপ্ট করে না, তারা আমাদের সাথে আগে পরামর্শ করে নিয়ে তারপরে এফডিআরটা করা, অথবা এফডিআর যদি অলরেডি থেকে থাকে বা ওইটা যদি ওইটা কি রাইট ব্যাংকে আসে কিনা ওই জিনিসটা মানে আমাদের কাছ থেকে বা আসলে আপনার কাছ থেকে যদি জেনে নেয়, তাহলে আমার মনে হয় সেটা তারা বুদ্ধিমানের কাজ হবে অ্যাপ্লিকেশন করার আগে অথবা অ্যাপ্লিকেশন করার পরে ওয়েল অ্যাডভান্স তারা যদি আমার সাথে যোগাযোগ করে। ধন্যবাদ ভাইয়া। সাইবার, if I give my own that case, do I to give document regarding the source of money, liquid money would be enough? আর কি হয়তো উনি জানতে চাচ্ছে যে টাকাটা কোথা থেকে ইন করেছে, ওই টাকার সোর্স সম্পর্কে কি আসলে কোনো রকম ইনফরমেশন দিতে হবে কিনা? তারা আসলে অ্যাপ্লিকেশনের সময় কোনো সোর্স অফ ইনকামটা নর্মালি দেখানোর কোনো জায়গায় বলা নাই। তো যদি থাকে ভালো, না থাকলে তারা যাতে করে রেডি থাকে যদি কখনো ভিসা রিফিউজ হয় বা রিভিউ করার জন্য, তাদের তো সোর্স অফ ইনকাম অনেক সময় চাইতে পারে। এটা আসলে মানে বলাটা মানে ডিপেন্ডিং অন অ্যান্টি ক্লিয়ারেন্স ম্যানেজার অফিসারের উপর নির্ভর করবে। তবে এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন যদি ওইটা না দিলেও কোনো সমস্যা হবে না ভিসা পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, একটা কমেন্ট আমাকে নিতেই হবে, সেটা হচ্ছে জিনা, আমি জানি না আসলে ভাইয়া না আপু, উনি কমেন্ট করেছেন অনেক মিস ইনফরমেশন দিচ্ছেন, বাট কেন আমি জানি না। 60% বিবিপিতে লাইক কার্ডিফে 1000 পাউন্ডে কাজ ইস্যু করে, ব্রিস্টল ইউনিভার্সিটি 3000 পাউন্ডে, ইউএসডব্লিউ করে 50% টাকায়। সো ক্লিয়ার করে কেন বলছেন না? থ্যাংক ইউ। আমি আগেও বলেছিলাম যে প্রতিটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট, যে কোনো রিকোয়ারমেন্ট ইজ মানে আলাদা। সেক্ষেত্রে হ্যাঁ, উনি তো 1000, যেমন কিছু কিছু ইউনিভার্সিটি 1000 টাকা 1000 পাউন্ডেও কেউ ডিপোজিট দিয়ে আসতে পারে, আবার কিছু ইউনিভার্সিটি কোনো টাকা ছাড়াই আসতে পারবে ডিপোজিট দেওয়া ছাড়া। এটা ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি এবং তাদের প্রিভিয়াস স্টাডিজ বা তারা কিভাবে করছে। এটা 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 কোনো স্পেসিফিক কোনো ইউনিভার্সিটির কথা আমরা বলি না, এবং আমরা কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য এখানে কোনো লাইভ প্রোগ্রাম করতেছি না। থ্যাংক ইউ। আমি আবারও ক্লিয়ার করে নিচ্ছি, ভাইয়া প্রথমেই ক্লিয়ার করেছেন যারা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের কথা বলছেন, বা এর আগেও আমাকে বিভিন্ন সময় ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের কথা জিজ্ঞেস করেছেন। ইউকে তে ফর এক্সাম্পল অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ভাইয়া কাজ করছে 20টা 25টা বা 50টা ইউনিভার্সিটির সাথে কাজ করছে। উনি 50টা ইউনিভার্সিটির সাথে কাজ করেও 50টা ইউনিভার্সিটির কিন্তু টোটাল স্টুডেন্টদের ক্ষেত্রেই না, স্টুডেন্টদের রেজাল্ট, স্টুডেন্টদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কেউ কি এ-লেভেলস করছে নাকি কেউ এইচএসসি করছে, কারো আইএলটিএস আছে নাকি অন্য ধরনের ইংলিশ কোর্স আছে, বা কার ইংলিশে দক্ষতা কেমন, কিছু নির্ভর করছে একটা ক্লাস লেটারের উপরে। সেই ক্ষেত্রে আসলে আপনি আপনার নিজের এক্সপিরিয়েন্স বা অন্য কোনো একটা স্টুডেন্টের এক্সপিরিয়েন্স দিয়ে টোটাল বিষয়টাকে কিন্তু জেনারেলাইজ করতে পারছেন না। যদি কেউ এমবিএ করতে আসে তার রিকোয়ারমেন্ট, আর যদি কেউ এমএসসি করতে আসে তার রিকোয়ারমেন্ট কিন্তু সেম হবে না। কেউ যদি বিপিটিসি করতে আসে তারও কিন্তু রিকোয়ারমেন্ট। সো প্লিজ আপনারা আপনাদের একটু কমন সেন্স দিয়ে চিন্তা করার চেষ্টা করবেন, কারণ এখানে অনেকেই প্রশ্ন করছেন। আমরা চেষ্টা করছি সবার প্রশ্নের উত্তরই একটু হলে স্পেসিফিক করে দেওয়ার। অনেকে ডাইরেক্ট ফাইন্যান্সের কথা জিজ্ঞেস করছেন যে আন্ডার গ্রেডে আসলে কত টাকা লাগবে, মাস্টার্স করতে আসলে কত টাকা লাগবে, কিন্তু ভাইয়া প্রথমেই বলেছে ফাইন্যান্সের বিষয়টা কিন্তু করে বলা যাচ্ছে না, কারণ আমরা এখনো জানি না আপনি কোন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছেন। ইনফ্যাক্ট আমি বিপিপি থেকে বার করেছি, বিপিপিতে আমি যেই টিউশন ফি দিয়ে বার করেছি 2018-এ লন্ডন ক্যাম্পাস থেকে, তার চেয়ে কিন্তু অনেক টাকা কম দিয়ে যারা লন্ডনের বাইরের ক্যাম্পাস থেকে করেছে তারা ব্যারিস্টার হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না বিপিপি তো আমার কাছ থেকে 20,000 পাউন্ড নিয়েছে, তোমার কাছ থেকে কেন 17,000 পাউন্ড নিয়েছে, কারণ তাদের ক্যাম্পাস অনুযায়ী তাদের ফিসটা ওরকম। লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটির একটু বেশি, তাদেরই আছে লন্ডনের বাইরে, সেখানে ফিস একটু কম। তো আশা করছি এই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন। আর সকল ইনফরমেশন কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল। যখন আপনারা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সকল কিছু কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে।
আপনারাই অ্যাপ্লাই করবেন। শুধু খান অ্যাসোসিয়েটস শুধু কনসালটেন্সি করবে, হয়তো আপনাকে গাইড করবে, আপনাকে সামনে রেখে আপনার কাজগুলো করে দিবে, বাট এমন কিন্তু না যে আপনি কোনো ইনফরমেশন জানবেন না। আপনাকে সামনে রেখে সকল কিছু আপনাকে বুঝিয়ে জানিয়ে তারপরেই হয়তো ভাইয়ারা কাজগুলো সম্পন্ন করবেন। সো আশা করছি আপনারা এই ধরনের আর কি চিন্তা করবেন না যে আমরা এখানে ভুল ইনফরমেশন দিচ্ছি। আমি ইমিগ্রেশন প্র্যাকটিস করছি প্রায় লাস্ট 4-5 ইয়ার্স। আমি ইমিগ্রেশনের দিক থেকে আপনাদেরকে আমার যতটুকু নলেজ আছে শেয়ার করছি, যেটা জানছি না ওটা বলছি যে আমরা জেনে জানাবো। আবার ভাইয়া যেহেতু দীর্ঘ 12 বছর স্টুডেন্ট কনসালটেন্সি, উনি কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে। আর প্রতিদিন কিন্তু বিভিন্ন রকমের ল আপডেট হচ্ছে, ফিজ আপডেট হচ্ছে, এক একটা সময় এক একটা নতুন নতুন অ্যাড হচ্ছে, ডিলেট হচ্ছে। তো আশা করছি সবাই জেনারেলাইজ করবেন না সকল ইনফরমেশন গুলো। প্রতিটি স্টুডেন্টের জন্যই কিন্তু আসলে ভ্যারি করছে যে তার ক্ষেত্রে কোন কোন রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেবল হবে, কোন কোন রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেবল হবে না। কেউ হয়তো হাজবেন্ড নিয়ে আসতে যাচ্ছেন, কেউ হয়তো নিজে একা আসতে যাচ্ছেন, কেউ বাচ্চা নিয়ে আসতে চাচ্ছেন, কেউ সিঙ্গেল আসতে চাচ্ছেন। সো সবার পার্সোনাল সার্কামস্ট্যান্সেসটা কিন্তু ডিফারেন্ট। সো সবার পার্সোনাল সার্কামস্ট্যান্সেস অনুযায়ী রিকোয়ারমেন্ট গুলো ভ্যারি হচ্ছে। এটা আশা করছি আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন। সরি ভাইয়া, আপনাকে আমি অনেকক্ষণ হোল্ডে রেখে কথা বললাম। থ্যাংক ইউ। আমি যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয় 1 মিনিট বলার, যেটা হলো বিপিটিসি 2020 থেকে বিপিটিসি, আর ওটা বিপিটিসি নামে এখন আর নাই। এখন যেমন বিপিপিতে আছে সেটা ব্যারিস্টার ট্রেনিং কোর্স বিটিসি, আর ইউনিভার্সিটি অফ লতে যেমন বা বিপিসি নামে আছে, আর সিটি ইউনিভার্সিটিতে বিবিএস নামে আছে, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ডে বিটিসি নামে আছে। সো আর টিউশন ফি যেমন আপনি 20,000 পাউন্ড দিয়ে বা 19,000, ইফ আই এম নট রং, 19,070 আপনার টিউশন ফি ছিল। বাট এবার যেমন লন্ডন ক্যাম্পাস বিপিটিসি জাস্ট ইটসেলফ 13,700, এটা রিডিউস হয়েছে ফিটা। বাট বিপিটিসি উইথ এলএলএম 16,000 2020-তে যারা বার করছে তারা লন্ডন থেকে করতে পারছে। সুতরাং আপনি যে টাকাটা পে করছেন ওই টাকাটাও কিন্তু এখন আরো রিডিউস হয়েছে, আরো অনেক কয়েক বছর পরে। তো যে কোশ্চেনটা আপনি যে 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 ইয়াটা আপনি ক্লিয়ার করেছেন যে টিউশন ফির উপর বা যেমন ডিপোজিট রিকোয়ারমেন্ট বা যেটা হলো মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট, এটা আসলে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেটা লন্ডনের বাইরের ইউনিভার্সিটিতে এক ধরনের মেইনটেনেন্স দেখাইতে হয়, লন্ডনের ভিতরে এক ধরনের দেখাইতে হয়। আর দেখা গেছে লন্ডনের ইউনিভার্সিটিতে কিছু ইউনিভার্সিটিতে 3,000 পাউন্ডে ক্যাশ দিচ্ছে, আবার 1,500 পাউন্ডও ক্যাশ দিতেছে, যেমন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। আমার মনে হয় আমরা কোনো ইউনিভার্সিটিকে এখানে প্রমোট না করাটাই বেটার নর্মালি। কোনো স্পেসিফিক প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিপোজিট রিকোয়ারমেন্টটা মানে এক না, কোথাও 60%, কোথাও 50%। আবার যেমন কিছু ইউনিভার্সিটিতে কিছু স্পেসিফিক কান্ট্রির জন্য ফুল টিউশন ফিও দিতে হয়। আমি ইউনিভার্সিটির নাম এবং কান্ট্রির নামটা এই মুহূর্তে নেওয়াটা ঠিক হবে না, বিকজ এটা একটা লাইভ প্রোগ্রাম, এবং এটা মনে হয় মানে এমন কোনো কোশ্চেন, এমন কোনো অ্যান্সার বা কোশ্চেন করা যাবে না যেটা কোনো ডিসক্রিমিনেশন বা কোনো কিছু ক্রিয়েট হয়। থ্যাংক ইউ। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার করতে পারছি। ধন্যবাদ ভাইয়া। তো আবারও আমি আপনাদের প্রশ্ন উত্তর নিব। আপনারা অনেকে প্রশ্ন করেছেন। আমি আবারও আপনার কাছে ফিরে যাচ্ছি একদম শুরুতে, যে যদি কোনো স্টুডেন্ট মাস্টার্সে আসতে চায়, আমরা প্রথমে বলছিলাম যদি কেউ আন্ডার গ্রাজুয়েশনে আসতে চায়, এখন যদি কেউ মাস্টার্স কোর্সে আসতে চায় সেক্ষেত্রে তার রিকোয়ারমেন্টস গুলো কি কি, বা আপনাদের কাছে যখন কোনো স্টুডেন্ট আসে সেক্ষেত্রে আপনারা প্রথমে কোন কোন ডকুমেন্টস গুলো দেখতে চান? আমরা যেমন পাসপোর্ট দেখতে চাই, তাদের প্রিভিয়াসলি তাদের যে ডিগ্রিটা করা আছে ওই ডিগ্রিটার ইউকে উনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করার জন্য রিকোয়ারমেন্টটা উনি ফিল আপ করতে পারছে কিনা। যেমন বাংলাদেশের অনার্স হলে ইউকেতে মাস্টার্সে কিছু কিছু ইউনিভার্সিটিতে আসা যায়, আবার কিছু অনেক ইউনিভার্সিটি আবার ন্যারিক ফলো করে। তো এই জন্য ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি এবং যে স্টুডেন্ট আসবে তার প্রিভিয়াস কোয়ালিফিকেশনটা উপর আমরা খেয়াল করি যে তারা কি কোর্সের জন্য কোয়ালিফাই করে কিনা। আর ওনার আইএলটিএস রিকোয়ারমেন্টটা যে আইএলটিএস রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টটা থাকা উচিত ডিপেন্ডিং উনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে ওটা আছে কিনা, অথবা ওনাকে যদি আইএলটিএস না থাকে বা আইএলটিএস দেওয়ার জন্য আমরা বা অথবা আইএলটিএস এর ইকুইভ্যালেন্ট কোনো যেমন টোফেল অথবা পিয়ারসন টেস্ট যেটাকে পিটি বলে,
ওটা ওটা উনি করতে পারবে কিনা, ওনার থেকে আমরা স্টুডেন্টদেরকে প্রথমে এসে এই এই জিনিসগুলো ক্লিয়ার করে নিই, অথবা তাদেরকে বলে দিই, অথবা তারা কি ইন্টারনাল ইউনিভার্সিটির ইন্টারনাল টেস্ট দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে কিনা। প্রতিটা প্রতিটা জিনিস আসলে মানে যেমন ক্যান্সারের জন্য একটা মানুষের কাছে, একটা ডাক্তারের কাছে যখন যাওয়া হয়, তখন কিন্তু ডাক্তার জানবে ওনাকে কি কেমোথেরাপি দিবে না ওনাকে রেডিওথেরাপি দিবে, না ওনার জন্য দুইটাই লাগবে। তো এই জন্য আমি মনে করি প্রতিটা স্টুডেন্টে একই ইউনিভার্সিটিতে পড়লেও বা উনি একই ইউনিভার্সিটিতে আসলেও, মানে ইউকে তে কোনো সেম ইউনিভার্সিটি আসলেও, প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট বা মানে ইন্ডিভিজুয়াল ওনাদের প্রিভিয়াস সার্কামস্টান্স উপর নির্ভর করে আমরা অ্যাডভাইস করি। আমরা কিন্তু কোনো ইন জেনারেল কোনো কিছু অ্যাডভাইস করাটা এটা ঠিক না, যে বিকজ এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, আর এক একটা ইউনিভার্সিটিতে তাদের প্রিভিয়াস ইউনিভার্সিটির কত পার্সেন্ট মার্ক থাকে, ওনাকে সেকেন্ড ক্লাস থাকলে হয় নাকি, যেটা এখন বাংলাদেশ থেকে জিপিএ, বাংলাদেশে আমি ইফ আই এম নট রং, বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে এখন জিপিএ ইউজ হয়, হ্যাঁ জিপিএ, যেটা তো কোন ইউনিভার্সিটিতে জিপিএ মিনিমাম থ্রি দরকার, কোন ইউনিভার্সিটি 2.5 দিয়ে আসতে পারে। তো এটা সাবজেক্ট টু সাবজেক্ট ম্যাটার করে, ইউনিভার্সিটি ম্যাটার করে। তা আমি মনে করি যে কোনো মানুষ প্লিজ, যদি আপনারা কমেন্ট গুলো করে, যদি কোনো কমেন্টস করার আগে যদি স্পেসিফিক কোনো ইউনিভার্সিটির জন্য বলেন, তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা লাইভ প্রোগ্রাম এবং এটা আমরা কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিকে এখানে প্রমোট করতে আসি নাই, আপনারা ইমেলের মাধ্যমে যদি জিনিসটা করেন আমাদের জন্য, মানে আপনাকে ক্লিয়ার অ্যান্সারটা করার জন্য এটা একটা রাইট প্ল্যাটফর্ম, অথবা আমাকে অথবা খুশবুকে ডাইরেক্ট করলে আমি মনে হয় অনেক খুশি হব, আমি অলরেডি অনেক বেশি বিজি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। বাংলাদেশের বার আর কি, বাংলাদেশের বার কাউন্সিল থেকে ওনার লাইসেন্স করা, তো সেই ক্ষেত্রে লন্ডনের আসে, সেই ক্ষেত্রে কি কি বা কস্টিং কেমন হবে, এরকম প্রশ্ন আমি আরো কয়েকটি পেয়েছি, যে যারা হয়তো বাংলাদেশে এখন এনরোলড লয়ার বাংলাদেশে প্র্যাকটিস করছে, যেটা আমরা বিটিটি বলতাম। তো বিটিটি করতে আসলে সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো কি কি বা কস্টিংটা কেমন হতে পারে? বিটিটি আমরা অ্যাজ এ স্টুডেন্ট কনসালট্যান্টস কোন যেমন যে ইউনিভার্সিটিগুলো বিটিটি করে তারা আমাদের থেকে কোনো অ্যাপ্লিকেশন নেয় না বিটিটির ক্ষেত্রে। সরি, থ্যাংক ইউ। সো বিটিটি সম্পর্কে আসলে আপনি বলতে চাচ্ছেন না, বা বলতে হয়তো পারছেন না, বা ইনফরমেশনে হয়তো, যেহেতু আপনি বিটিটি নিয়ে কাজ করেন না, তো আসলে এই প্রশ্নটা আজকের জন্য রেলেভেন্ট না আপু। আশা করছি যে আপনি যে ইউনিভার্সিটিতে বিটিটি করতে চাচ্ছেন, ওই ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল থাকে স্টুডেন্ট সাপোর্ট টিম, যে কোনো ইউনিভার্সিটিতে গেলে আপনি ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। ওদেরকে জাস্ট ইমেল করলেই হবে যে আসলে বিটিটির টিউশন ফিসটা কত বা বেসিক রিকোয়ারমেন্ট কি। আমি যতটুকু জানি যে পরে আপনি বিটিটি করতে পারবেন। তুনটি স্টুডেন্ট ভিসা নাকি, আচ্ছা এই প্রশ্নটা আমি বারবার আপনার কাছে ফিরে আসতে চাচ্ছিলাম, বাট অন্যান্য প্রশ্নের ভিড়ে আসলে বলা হয়নি। সেটা হচ্ছে এখন যেহেতু একটা রিমার স্প্রেড হয়েছে যে লন্ডনের স্টুডেন্ট ভিসা আসা যায়, এই সম্পর্কে আপনি কি বলতে চান, বা আসলে আদৌ কি আইএলটিএস এর এই যে রিকোয়ারমেন্ট কোনোভাবে স্কিপ করে স্টুডেন্টরা আসতে পারবে কিনা? প্রতিটা ইউনিভার্সিটির নিজস্ব ওন ইংলিশ টেস্ট আছে, বাট প্রতিটা বলাটা ঠিক হবে না, লিমিটেড ইউনিভার্সিটিতে দেয়ার ওন ইংলিশ টেস্ট আছে। যদি তারা ওই ইংলিশ টেস্টে পাস করে তাহলে তারা আসতে পারবে আইএলটিএস এর মধ্যে, অথবা তারা পিয়ারসন টেস্ট অথবা টোপেল দিয়েও আসতে পারবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। জাহাঙ্গীর আলম ভাইয়া প্রশ্ন করেছেন, আই ডিড মাস্টার্স ফ্রম ইউকে ব্যাক ইন 2010, ক্যান আই অ্যাপ্লাই ফর এমবিএ নাও? আর কি আগে উনি এখান থেকে মাস্টার্স করে গিয়েছেন, এখন কি উনি এমবিএ করতে আসতে পারবেন কিনা? উনি মাস্টার্স করে গেছেন, উনি এমবিএ করতে আসতে পারবে, বাট ওনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওনার জন্য অলমোস্ট এভরি ইউনিভার্সিটি উনি অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি না থাকে, ম্যানেজারিয়াল লেভেল বা সুপারভাইজার লেভেল না থাকে, তাহলে উনি হয়তো বা
এমবিএ করার জন্য ওনার জন্য অপশন থাকবে অনেক কম সেক্ষেত্রে। দুই একটা ইউনিভার্সিটি ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এমবিএ এর জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আরেকজন ভাইয়া প্রশ্ন করেছেন। উনি বলতেছেন যে উনি ইউকেতে ছিলেন, ফর সাম রিজন হি বিকেম ওভারস্টেয়ার, এবং 5 বছর আগে ওভারস্টেয়ার হওয়ার পরে উনি ইউকে লেফট করেছেন। সেই ক্ষেত্রে উনি এখন কি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা পাবেন কিনা? আমি মনে করি যে ওনার যেহেতু উনি ওভারস্টেয়ার ছিলেন, ইউকেবিআই একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওনার রেকর্ডটা রাখে। তো এই ক্ষেত্রে আমি অ্যাডভাইস না করাটাই বেটার। আমি মনে করেন কোনো লয়ারের শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ। আচ্ছা, আসলে প্রশ্নের উত্তর হবে এরকম, যেহেতু আপনি ওভারস্টেয়ার ছিলেন তার মানে আপনার ইমিগ্রেশন হিস্ট্রিটা একটু এক্সস্টেড, এবং আমি যতটুকু জানি যে 10 ইয়ার্স এর একটা রেকর্ড থেকে যায়। সেক্ষেত্রে আসলে আপনার ফার্দার সকল ডকুমেন্টস দেখে আমরা হয়তো আরেকটু আরো ডিটেইলে অ্যাডভাইস করতে পারবো। বাট যারা ওভারস্টেয়ার হয়ে যান সেই ক্ষেত্রে পরবর্তীতে 10 বছরের মধ্যে আসলে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। সেটা আপনার বাকি সকল ডকুমেন্টস দেখে তখন আমি হয়তো প্রপারলি অ্যাডভাইস করতে পারবো। বাট যদি কারো ইমিগ্রেশন স্ট্যাটাস এক্সস্টেড না হয়, আপনার ভিসা শেষ হওয়ার আগে যদি আপনি চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্রেশ আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে আসতে পারেন। তখন কিন্তু আর প্রতিটা নতুন অ্যাপ্লিকেশন কিন্তু নতুন অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস এর উপরে ডিপেন্ড করে কেস ওয়ার্কার আর কি ডিসিশন দেন। বাট যখন আপনি একবার ওভারস্টেয়ার হয়ে গেছেন, ইউকে রুলস ব্রেক করে ফেলেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সিচুয়েশনটা ডিফারেন্ট। এবং হোম অফিস কিন্তু আসলে 10 বছরের একটা রেকর্ডও রেখে দেয়। যখন আপনি আপনার ইমিগ্রেশন যে স্ট্যাটাস এটা এক্সস্টেড করে ফেলেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনার আনসারটা একটু নেগেটিভ। এবং আপনি ফার্দার যদি আরো কিছু ইনফরমেশন জানতে চান, সেই ক্ষেত্রে হয়তো আপনি আমাদের অফিসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা আর যদি থাকে, যেহেতু প্রশ্ন আছে, আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারিনি, আপনারা যদি আবার একটু দয়া করে কমেন্টস গুলো করেন, সেক্ষেত্রে আমরা কমেন্টস গুলো আবার পড়ার চেষ্টা করব। তাসনিম শারমিন আপু প্রশ্ন করছেন, আপু মাস্টার্স এ ইউকে থেকে কমপ্লিট করার আচ্ছা, কমেন্টসটা কোথায় চলে গেল? ইউকেতে মাস্টার্স ইউকেতে থেকে কমপ্লিট করার পর কি ওখানে থেকে অ্যানাদার কোর্স শুরু করা যাবে, নাকি দেশে ব্যাক করে আবার অ্যাপ্লিকেশন করে যেতে হবে? আচ্ছা, এখন যে স্টুডেন্ট ভিসাতে যে চেঞ্জেসটা এসেছে, নতুন স্টুডেন্ট ভিসা অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করছে। বাট যেটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে কি, আপনি কিন্তু ইন কান্ট্রি ভিসা সুইচ করতে পারছেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো আপনার ভ্যালিড ভিসা নিয়ে লাস্ট 1 ইয়ার 12 মাস অন্য কোনো ভিসাতে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার স্টুডেন্ট ভিসাতে সুইচ করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে মেইনটেনেন্সের বিষয়, ওইটাও কিন্তু আপনার ক্ষেত্রে আর অ্যাপ্লিকেবল হচ্ছে না। আর আপনি যদি একটি মাস্টার্স এখানে এসে করেন, পরবর্তীতে কিন্তু আপনি আরেকটা মাস্টার্সও করতে পারছেন। এবং পরবর্তীতে আপনি যদি পিএইচডি করতে চান, সেক্ষেত্রে পিএইচডি তেও আপনি সুইচ করতে পারছেন। এবং আপনার কোর্স যদি 12 মাসের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইন কান্ট্রিও ট্রান্সফার করতে পারবেন। আই হোপ ভাইয়া আমি ইনফরমেশনটা ঠিক দিয়েছি। ইউকেতে থেকে আপনি একটা কোর্স শেষ করে আরেকটা কোর্স করার জন্য এখানে যদি আপনার ওই কোর্সটা যদি একটা সার্টেন সময়ের মধ্যে শুরু হয়, আপনার ওই ভিসাটা শেষ হওয়ার পরে অথবা আপনার ভিসা থাকা অবস্থায়, তাহলে আপনার ইউকে থেকে ভিসা এক্সটেন্ড করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। থ্যাংক ইউ। এবং সেটা কিন্তু আপনাকে আসলে সাকসেসফুলি কোর্সটা কমপ্লিট করতে হবে। আপনি সুইচ করতে পারবেন মানে কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। আপনার অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্ট, আপনার সাকসেসফুলি আপনার কোর্সটা কমপ্লিট করা, তার কাজ লেটার, পরবর্তী কোর্সের জন্য কাজ লেটার পাওয়া, বাকি সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করলে কিন্তু আপনি পরবর্তীতে ইন কান্ট্রি সুইচ করতে পারছেন টু অ্যানাদার কোর্স। প্রশ্ন থেকে আমাদের বলা গিয়ে করতে কোনো ইংলিশ কোনো এক্সাম অর আইএলটিএস সার্টিফিকেট লাগবে না। শুনতে পারিনি ক্লিয়ারলি। আচ্ছা, উনি বলছেন যে এম্বাসি থেকে ওনাকে বলা হয়েছে উনি নাকি ইউকেতে এসে আইএলটিএস করতে পারবে বাংলাদেশ থেকে এসে। এটা কতটুকু আসলে সত্য?
উনি যে কেউ যদি ইউকেতে ইংলিশ কোর্সটা করার জন্য আসতে, সেক্ষেত্রে উনি কিন্তু টিয়ার 4 ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারে না। উনি স্টুডেন্ট ভিজিটের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, অথবা উনি ভিজিট ভিসায় এসেও স্টুডেন্ট ভিজিটের ভিসা আসতে পারে। বাট টিয়ার 4 এর জন্য শুধু শুধু আইএলটিএস করার জন্য টিয়ার 4 ভিসা আসা যাবে না, অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ। আচ্ছা, স্টুডেন্ট যেটা আপনি বলেন, ওইটার জন্য কি আপনারা কনসালটেন্সি করেন কিনা, বা ওইটার জন্য স্টুডেন্টদের রিকোয়ারমেন্টস গুলো কি কি? না, আমরা ওইটার জন্য শুধু আইএলটিএস এর জন্য কাউকে কনসালটেন্সি করি না। আর আমার কাছে মনে হয় যে আপনি যেখানে আছেন, যে দেশ থেকে অ্যাপ্লাই করছেন, ওখান থেকে আগে আইএলটিএস করে একটা কনফার্ম কাস্ট লেটার নিয়ে তারপরেই একটা দেশে আসা উচিত। আদারওয়াইজ আপনি এখানে আসলেন, হয়তো আপনি যে রিকোয়ার্ড লেভেল অফ আর কি আপনার যে রিকোয়ারমেন্টস, ওইটা হয়তো আপনি ফুলফিল করতে পারছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটাও নষ্ট হলো, সময়টাও নষ্ট হলো। তাই আমার কাছে মনে হয় আপনার একটা কনফার্ম কাস্ট লেটার পেয়ে যদি আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আরো ভালো হয় আর কি। এটা আমার নিজের অপিনিয়ন, আমি শেয়ার করলাম। রাজিয়া ফেরদৌসী আপু বলছেন ল নিয়ে পিএইচডি সম্পর্কে একটু কিছু আমি শুনতে পাই নাই। শুনতে পাই নাই, সরি। আপনি না, আমি মানে ড্রপ করছে বারবার। আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পারছি। আচ্ছা, পিএইচডি নিয়ে অনেকে জানতে চাচ্ছে যে পিএইচডি নিয়ে আপনি কোন রকমের সাপোর্ট দেন কিনা, বা পিএইচডি ক্ষেত্রে কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা? পিএইচডির ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ আছে, অনেক ইউনিভার্সিটিতে পার্শিয়াল স্কলারশিপ আছে, অনেক ইউনিভার্সিটিতে কোনো স্কলারশিপ নাই। বা এবং যারা পিএইচডি নিয়ে আসতে চায়, আমি তাদের কাছে বলবো, তারা যদি স্কলারশিপের জন্য কোনো কোশ্চেন থাকে, স্কলারশিপ তারা ইউনিভার্সিটি স্কলারশিপের পাশাপাশি তারা বাংলাদেশ থেকে বসেও, যেটা ব্রিটিশ সেভেনিং স্কলারশিপ অথবা কমনওয়েলথ স্কলারশিপের জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারে। আর আমি তাদেরকে ভিসার ক্ষেত্রে হেল্প করতে পারি, বা অথবা ইউনিভার্সিটি ক্যাশ পাওয়ার ক্ষেত্রে। আর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি মনে করি ইনিশিয়াল স্টেজ অ্যাপ্লিকেশনটা ওনারা নিজেরা করাটা আমি ওনাদেরকে রিকমেন্ড করব। আর স্কলারশিপের যদি অফার পাওয়ার পরে যদি ইউনিভার্সিটি স্কলারশিপ নিতে হয়, প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য, অথবা ওনারা যখন যোগাযোগ করবে যে ইউনিভার্সিটির সুপারভাইজারের সাথে, সুপারভাইজার ওনাদেরকে বলে দিবে যে ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টের জন্য স্কলারশিপটা অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আপনার স্পাউস ভিসার জন্য A1 টেস্ট দেওয়া জরুরি কিনা? স্পাউস ভিসার একটি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে যিনি অ্যাপ্লাই করছেন স্পাউস ভিসার জন্য, তাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই A1 এক্সাম দিতে হবে। A1 দিতে না, A1 অথবা B1, B2, আইএলটিএস যে কোনো একটা ইংলিশ টেস্ট তাকে দিতে হবে ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। অথবা উনি যদি কখনো ইউকে থেকে পড়াশোনা করে যান, সেই ক্ষেত্রে যদি তার কোনো ডিগ্রি সার্টিফিকেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ডিগ্রি সার্টিফিকেটটাও কিন্তু ইংলিশ রিকোয়ারমেন্টের যে রিকোয়ারমেন্টটা, এটা ফুলফিল করতে পারে। ধন্যবাদ। সাকিব জাভেদ প্রিন্স আপু, আলস্টার ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস আর বার্মিংহাম ক্যাম্পাস গেলে কি কোনো সমস্যা, আই মিন ব্রাঞ্চ ক্যাম্পাস সমস্যা হবে অ্যাপ্লাই করলে? আমি আপনার দুইটা কোশ্চেন একসাথে অ্যান্সার করতেছি। ফার্স্ট কোশ্চেনটা ছিল আপনার A1 এর ক্ষেত্রে, উনি বলছে স্পাউস ভিসার ক্ষেত্রে উনি কিন্তু বলে নাই যে টিয়ার 4 স্পাউস কিনা। যদি টিয়ার 4 স্পাউস হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আরেকটা জিনিস আমি যদি আমি প্রথমে বুঝতে পারি নাই, আমি যেহেতু এটা একটা লাইভ প্রোগ্রাম, এবং আমি আসলে কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিকে আমি এখানে কমেন্ট করতে চাই না, বা কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির ক্ষেত্রে বলাটাও, যেমন এটা ব্রাঞ্চ ক্যাম্পাসের ক্ষেত্রে পড়লে কোনো সমস্যা আছে কিনা, এটা আমি যদি আমি কোনো ইউনিভার্সিটির নাম না নিয়ে বলি, ইন জেনারেল বলি, ব্রাঞ্চ ক্যাম্পাসে পড়লে কোনো সমস্যা হওয়ার কথা না। বাট প্রতিটা মানুষকে তাকে যে ইউনিভার্সিটিতে আসবে ওই ইউনিভার্সিটি সম্পর্কে স্টাডি করে আসা উচিত।
আমার মনে হয় খুশবু, আপনাকেও বলছি যে আমরা এখানে কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিতে জন্য রিকোয়ারমেন্ট নিয়ে বসে মানে কোনো কোনো অ্যাডভাইস করতে বা কোনো লাইভ প্রোগ্রামে আসি নাই। যদিও আমি ইনিশিয়ালি দুই একটা ইউনিভার্সিটির নাম নিয়ে নিয়েছি, আমি এটার জন্য অ্যাপোলোজাইজ করতেছি। আর আপনারা যারা কমেন্ট করতেছেন প্লিজ কাইন্ডলি স্পেসিফিক ভাবে বলবেন, যেমন নিশাত খুশবু একটু আগে বলেছেন যে A1 এর ক্ষেত্রে যেটা বলেছে। তবে আমি একটু ক্লারিফাই করে দিচ্ছি, A1 এর ক্ষেত্রে টিয়ার 4 এর স্পাউসদের জন্য A1 বা কোনো রকম ইংলিশ রিকোয়ারমেন্ট দরকার না। তো আপনারা যদি অন্য কোনো নিশাত খুবই আপনি যেটা বলেছেন সেটা অন্য ভিসা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলে দিয়েছেন, আমি একটু ক্লারিফাই করে দিচ্ছি। আর প্লিজ কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির নামটা না নেওয়ার জন্য আমি আমার ভবিষ্যতে যারা আমাদেরকে কমেন্ট করবেন প্লিজ এটা না করাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ, কারণ এটা অফ কল বা অনেক কিছু দ্বারা মনিটরিং হয়। তো প্লিজ নিশাত খুবই আপনাকেও বলে দিচ্ছি যে কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য আমরা রিকোয়ারমেন্ট এখানে বসি নাই। থ্যাংক ইউ, আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আমি আবার একটি কথা কারেকশন করে দেই, যে আপুকে আমি যে প্রশ্নের উত্তরটি আমি দিয়েছিলাম ইংলিশ রিকোয়ারমেন্টের জন্য, আসলে ওই আপুর হাজবেন্ড হচ্ছে ব্রিটিশ সিটিজেন। তো উনি স্পাউস ভিসার কথা বলছেন, উনি টায়ার 4 ডিপেন্ডেন্ট ভিসার কথা বলেনি। তাই আমি বলেছি যে ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে, কারণ কেউ যদি ইউকে তে সেটেল পারসন হন অথবা ব্রিটিশ সিটিজেন হন, তার জন্য যদি কেউ ডিপেন্ডেন্ট ভিসাতে আসতে চায়, মানে তার স্পাউস যদি ডিপেন্ডেন্ট হয়ে ইউকেতে আসতে চান, সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইংলিশ কোর্স। বাট ভাইয়া যেটা ক্লিয়ার করলো সেটা হচ্ছে যারা টায়ার 4 স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট হয়ে আসবে, স্পাউস বা চিলড্রেন, তাদের কিন্তু ইংলিশ রিকোয়ারমেন্টের যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু নেই। তো আপনারা আসলে দুইটা বিষয় একসাথে করবেন না। ওই আপু প্রশ্ন করেছে যে ওনার হাজবেন্ড ব্রিটিশ, সেই ক্ষেত্রে সে যখন এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসবে সেই ক্ষেত্রে তার ইংলিশ কোর্স লাগবে কিনা, এটার উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এটা ম্যান্ডেটরি। আর যারা স্টুডেন্টের সাথে ডিপেন্ডেন্ট হয়ে আসছেন স্পাউস, তাদের কিন্তু কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট নেই। সো আশা করছি আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর আমি প্রথমেই বলে দিয়েছি যে ভাইয়া কিন্তু এখানে অনেকগুলো ইউনিভার্সিটির সাথে একসাথে কাজ করে। তো ওনার জন্য আসলে এটা ঠিক হবে না যে উনি যে কোনো স্পেসিফিক একটা ইউনিভার্সিটিকে প্রমোট করে কথা বলবেন। বাট যখন আপনারা হয়তো স্টুডেন্ট কনসালটেন্সির জন্য ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, হয়তো তখন আপনারা নিজেরা ডিসাইড করতে পারবেন যে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বা কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টটা ভালো, বা আপনার রেজাল্ট, আপনার বাজেট, আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সবকিছু মিলিয়ে কোন ইউনিভার্সিটিতে আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটা যখন আপনারা কনসালটেন্সি করবেন 1-to-1 ইন পার্সন, তখন হয়তো ওইভাবে আপনাকে অ্যাডভাইস করা হবে। কিন্তু আজকে যেহেতু আমরা জেনারেলি অফার করছি সবাইকে, তাই আসলে আমরা কোনো স্পেসিফিক একটি ইউনিভার্সিটিকে করতে পারছি না। আচ্ছা, ওই ভাইয়া প্রশ্ন করছেন যে আসলে যে ইউনিভার্সিটি গুলার ক্যাম্পাস অন্যান্য জায়গায় আছে, ব্রাঞ্চ ক্যাম্পাস, ওখানে কি আসলে পড়াশোনার কোনো ভেরিয়েশন হয় কিনা, উনি পরবর্তীতে আবার ক্লিয়ার করে কমেন্টটা করেছেন। উনি সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না, বাট তারপরেও ওনাকে একটু ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বা ইউনিভার্সিটির প্রিভিয়াস যদি কোনো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটি থেকে স্টাডি করে থাকে, ওটা উনি ওখান থেকে অ্যাডভাইস ওদের থেকে পরামর্শ নেওয়াটা আমি মনে করি যে এটা রাইট অ্যান্সার। যে আমি বলে দিলাম যে ইয়েস, সেক্ষেত্রেও হয়তোবা আমি তারা পরবর্তীতে মনে করতে পারে যে না, ওনার কথা আমি এই ইউনিভার্সিটিতে এসেছি এই সাবজেক্টটা করতে, তাহলে এই কথা বলে আমি কাউকে মিসলিড বা মিসগাইড করতে চাই না। আর বাট আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি বলি, কেউ যদি ব্রাঞ্চ ক্যাম্পাসে পড়ে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, এই জন্য বিকজ ব্রাঞ্চ ক্যাম্পাসটা কিন্তু ইউনিভার্সিটির কারিকুলামটাই ওখানে স্টাডি করাইতেছে। এখন ডিপেন্ডিং অন বিকজ তারা কার সাথে ক্লাস করতেছে, বাট যেখানে ওখানে কি অনেক ন্যাশনালিটিস স্টাডি করতে আসতেছে কিনা, বা অনেক ক্ষেত্রে ব্রিটিশ স্টুডেন্টরা ওখানে পড়তেছে কিনা, এটা প্রতিটা ইউনিভার্সিটির ক্যাম্পাস বা প্রতিটা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস বা ব্রাঞ্চ ক্যাম্পাস যেটাই বলুন, এটা এই ক্ষেত্রে কারিকুলামের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এবং পড়ালেখার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। একজন ভাইয়া প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এমবিএ করার জন্য আমার ওয়াইফ ইংল্যান্ডে আসতে চান, এখন আমি কি ডিপেন্ডেন্ট হয়ে আসতে পারবো কিনা? ডিপেন্ডেন্ট হয়ে আসতে
আইডিতে কোনো ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে কিনা আর কি। এই বাহারুদ্দিন ভাই ওনার ওয়াইফ এমবিএ করতে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে উনিও তার ডিপেন্ডেন্ট হয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে উনি আসতে পারবে কিনা এবং ওনার কোনো রকমের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে কিনা। এমবিএ করতে আসার জন্য উনি ওনার স্পাউস নিয়ে আসতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর ওনাকে যে রিকোয়ারমেন্টটা মানে স্পাউসের জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করে উনি আসতে মানে ওনাকে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা ওনাকে মেনটেন করে আসতে পারবে এমবিএ করার ক্ষেত্রে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা ওনার জন্য যেমন মেনটেন্যান্সের ক্ষেত্রে লাগবে, যেটা আগে ছিল ইনসাইড লন্ডন মেইন অ্যাপ্লিক্যান্টস এর ছিল, আগে ছিল 11,385, যেটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, সেটা 12,006 পাউন্ড হয়েছে। আর যদি আউটসাইড লন্ডন হয় মেইন অ্যাপ্লিক্যান্টের জন্য আগে ছিল 9,135, সেটা রিসেন্ট রুলের চেঞ্জ আসছে 9,207, 9,207 পাউন্ড আউটসাইড আউটসাইড লন্ডনের জন্য, যেটা মেনটেন্যান্সের জন্য মেইন অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে। আর স্পাউজের ক্ষেত্রে আমি জিনিসটা দেখি নাই আজকে, মানে যেটা আগে ছিল লন্ডনের ভিতর ছিল, যেটা ইনসাইড লন্ডন ছিল 7,605 পাউন্ড। আমি মনে হয় নতুন রুলটা না দেখে এক্স্যাক্টলি বলতে পারতেছি না এটা কি কোনো চেঞ্জ আসছে কিনা। যেটা আগে ছিল আউটসাইড লন্ডনে 6,135 or সামথিং। সো এটা দেখে বলতে হবে, আসলে আমাকে রুলটা না দেখে বাট আমি মেইন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ইনসাইড লন্ডন 12,006 পাউন্ড, আর হলো আউটসাইড লন্ডন 9,207 পাউন্ড যেটা। আর প্লাস ওনারা যে ইউনিভার্সিটিতে আসবে ওই ইউনিভার্সিটির টিউশন ফির সাথে টিউশন ফি ওনারা যে পরিমাণ পে করবে বাকি টাকাটা ওনাদের ব্যাংকে থাকতে হবে, মেইন অ্যাপ্লিকেন্টের ব্যাংক অথবা মেইন অ্যাপ্লিকেন্টের প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। বেসিক কোয়েশ্চেন করে, যেটা অনেকে করে, হয়তো অনেকে অনেক বছর আগে মাস্টার কমপ্লিট করেছে, হয়তো তাদের স্টাডি আছে, সেই ক্ষেত্রে তারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবে কিনা? কারো যদি স্টাডি গ্যাপ থাকে তারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে, বাট তাদের সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা ওনারা কি করছে ওই জায়গাটা এই জিনিসগুলো ক্লিয়ার করে, তাহলে ইউনিভার্সিটি অফার ইস্যু করার ক্ষেত্রে বা ক্যাশ ইস্যু করার ক্ষেত্রে তারা এগুলা, কারণ এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস, কারণ কেউ শুধু স্টাডি করছে 7 ইয়ার্স আগে বা 8 ইয়ার্স আগে বা 5 ইয়ার্স আগে কেউ স্টাডি করছে, এখন কিছুই করতেছে না। ইউনিভার্সিটি নর্মালি এই ক্ষেত্রে ক্যাশ দেওয়ার ক্ষেত্রে বা অফার ইস্যু করার ক্ষেত্রে তারা যেমন আপ টু ডেট সিভি অথবা ওয়ার্ক রেফারেন্সটা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি ধরনের ওয়ার্ক করেছে ওগুলার তারা দেখতে চায়। তো থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। একটু ডিফারেন্ট, বাট আমি আনসার করার চেষ্টা করছি। তাসনিয়া হোসেন লীরা আপু প্রশ্ন করেছেন, আমি ইউকেতে এখনো ডিপেন্ডেন্ট ভিসা পাই নাই, আমার সেই ওয়েতে আমার মা আছেন, তো তখন যদি আমি আমার হাজবেন্ডের জন্য স্পাউস ভিসা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি পারবো কিনা? প্রথমত আমি একটি কথা ক্লিয়ার করি, সেটা হচ্ছে ইউকেতে ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলোতে রুলস আসলে ডিফারেন্ট। ইউকে থেকে যদি কোনো সন্তান ডিপেন্ডেন্ট হিসেবে আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার বয়সের লিমিট হচ্ছে গিয়ে 18 বছর, আর কি আন্ডার 18 হতে হবে। আপনি আপনার বয়সটি ক্লিয়ার করেননি যে আসলে আপনার বয়স কত, বাট আপনি যেহেতু ম্যারিড, তো আমি ধরে নিচ্ছি আপনি ওভার 18 হবেন, কারণ আন্ডার 18 তো অ্যাকর্ডিং টু দ্য ল আসলে বিয়ের পারমিটেবল এজ না। তাই আমি ধরে নিচ্ছি হয়তো আপনি ওভার 18, সো সেই ক্ষেত্রে আসলে আপনি রিকোয়ারমেন্টের বাইরে আমাকে আমি সরি ফিল করতে বলার জন্য, এর জন্য হয়তো আপনার ডিপেন্ডেন্ট ভিসা হয়নি। বাট আপনার কমেন্টটাও কিন্তু আপু বোঝা যাচ্ছে না যে আসলে আপনি একবার বলছেন আপনার হাজবেন্ডের জন্য স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, আরেকবার বলছেন আপনার মা আছে, আবার একবার বলছেন আপনার বাবা ব্রিটিশ। আসলে আমি পুরো সিচুয়েশনটা বুঝতে পারছি না, আমি খুবই দুঃখিত। বাট আমি জাস্ট বেসিক রুলসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি ব্রিটিশ বা ব্রিটিশ পার্সন হয়, সে যদি তার সন্তানকে বাংলাদেশ থেকে আনতে চায়, সেক্ষেত্রে অবশ্যই বয়স লিমিট হচ্ছে 18 বছর। আর ইউরোপের ক্ষেত্রে রুলসটা আলাদা, এটা শুধু আমি ইউকের কথা বললাম। আর যদি আপনি ব্রিটিশ হয়ে থাকেন, আপনার হাজবেন্ডকে আনতে হলে যে রিকোয়ারমেন্টস গুলো আছে স্পাউস ভিসার জন্য, সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে
তাহলে আপনি অবশ্যই আপনার হাসব্যান্ডকে নিয়ে আসতে পারবেন। ওটা কোনো সমস্যা নেই। আর সেক্ষেত্রে আপনার মায়ের কথা আপনি কেন মেনশন করেছেন আমি আসলে আপনার কমেন্ট পড়ে বুঝতে পারছি না। সো এরকমই হয় যখন কমেন্ট করেন যদি স্পেসিফিক ভাবে কমেন্ট না করেন তখন কিন্তু আসলে আমাদের বুঝতেও সমস্যা হয়, আনসার করতেও সমস্যা হয়। তাই যখন কমেন্ট করবেন একটু সময় নিয়ে ডিটেইলে কমেন্ট করলে আমাদের জন্য আনসার করাটা বেশি ইজি হয়। ইউকেতে স্টুডেন্ট তার ডিপেন্ডেন্ট কি কোনো ওভারস্টেয়ার হতে পারবে? শাহরিয়ার চৌধুরী প্রশ্ন করেছেন। কোনো ভিসাতেই কেউ আসলে ওভারস্টেয়ার হতে পারবে না। এটা রুলস এর বাইরে ওভারস্টেয়ার হওয়াটা আসলে রুলস এর বাইরে আপনারা ওভারস্টেয়ার হতে পারবেন না। সো ভাইয়া এখন আমি জানতে চাচ্ছি যখন যদি কেউ স্টুডেন্ট ভিসাতে আসতে চায় সেক্ষেত্রে আসলে বাংলাদেশ থেকে আপনারা কি কি ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছেন বা এখান থেকে কি কি ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছেন? আপনারা স্টুডেন্টদের কাছ থেকে কোনো চার্জ করছেন কিনা? কিভাবে আপনারা কনসালটেন্সি করেন? এই সম্পর্কে যদি আমরা একটু সংক্ষিপ্ত করে আলোচনা করি কারণ অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা হয়তো আর 15 মিনিটের মতো লাইভ করতে পারবো। তো আমরা একটু সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস স্টুডেন্টদেরকে প্রোভাইড করছেন? আমি থ্যাংক ইউ। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আমরা কোনো টাকা বা কোনো সার্ভিস চার্জ স্টুডেন্ট থেকে নিই না। আর আমরা স্টুডেন্টদেরকে সকল ধরনের তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ক্ষেত্রে শুরু করে তাদের মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট থেকে শুরু করে তাদের ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছু আমরা গাইড দিয়ে থাকি এবং যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা ততটুকুই করি। এবং আমরা কোনো রকম কোনো টাকা আমরা ডাইরেক্ট কোনো টাকা নিই না। তারা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা জমা দিবে এবং প্রতিটা ইউনিভার্সিটিতে ভিসা বা টাকা দেওয়ার ক্ষেত্রে, ডিপোজিট দেওয়ার ক্ষেত্রে যে ডিপোজিট রিফান্ড পলিসি অনুযায়ী তারা আমরা সবকিছু মেনটেন করি এবং এই ক্ষেত্রে স্টুডেন্ট যদি কোনো কারণে টাকা পে করার পরে ক্যাশ পেল না অথবা তারা ক্যাশ পাওয়ার পরে ভিসা রিফিউজ হলো, সেক্ষেত্রে তারা ওই রিফান্ড প্রতিটা, যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটির ওন রিফান্ড পলিসি আছে, তারা ওইভাবে তারা যাতে করে তারা টাকাটা সেফলি যাতে করে তারা ফেরত পায়, রিফান্ড পায়, সেক্ষেত্রে সেই সবকিছু মেনটেন করে আমরা কাজ করি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আসলে আপনার কিভাবে তাদেরকে ডিসাইড করতে হয় তারা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে নাকি আপনারা তাদেরকে অ্যাডভাইস করে হেল্প করেন যে তার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে? এটা অনেকের ক্ষেত্রে অনেকের ডিসিশন নিতে পারে না, বাট আমরা আমাদের যেমন আমরা এই ইউনিভার্সিটির সাথে কাজ করি, আমরা ইউনিভার্সিটির নাম দিয়ে দিই, তারপর তারা ডিসাইড করে তারা কোন ইউনিভার্সিটি যেতে চায়। অ্যাকচুয়ালি যেহেতু এখন এখানে ক্রেডিবিলিটি গ্রাউন্ড, অনেকের ভিসা রিফিউজ হয় বা অনেকের ইন্টারভিউ যখন তারা অনেকগুলো ইউনিভার্সিটি রিসার্চ করতে হয়, তো আমি মনে করি যে আমাদের ইউনিভার্সিটির লিস্ট দিয়ে দেওয়ার পরেও প্রতিটা জেনুইন স্টুডেন্টকে বা যারা করে প্রতিটা, যেহেতু তারা ওভার 18, আমরা ওভার 18 স্টুডেন্টদেরকে নিয়েই অনলি কাজ করি, তারা নিজস্ব মতামত, নিজস্ব একটা রিসার্চ করে নিয়ে অ্যাপ্লিকেশন করাটা, এটা মানে রিকমেন্ডেশন আমি রিকমেন্ড করি প্রতিটা তারা তো করে নিজেদের নিজেদের রিসার্চের উপর নির্ভর করার জন্য যে আমাদের কথা বা কোন শুধু আমরা না, যে কোনো কনসালটেন্সির কথা বা এতে না করে বা কোনো বড় ভাই বা কারোর রিকমেন্ডেশন না শুনে তারা নিজেরা রিসার্চ করে যদি অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। কারণ যখন তাদের ক্রেডিবিলিটি ইন্টারভিউ হয় তখন তারা এই কোশ্চেনটা থাকে মোস্ট অফ দ্য ক্ষেত্রে, মানে আমার মনে হয় 99% স্টুডেন্টের ক্ষেত্রে এই কোশ্চেনটা থাকে যে তোমরা আর কোন ইউনিভার্সিটি রিসার্চ করছো, আর কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছো। তো ইয়েস, টেকনিক্যালি আমি মনে করি যে স্টুডেন্টরা নিজেরা ডিসিশনটা নেওয়াই তাদের জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি কোন কিছুদিন পর হয়তো এইচএসসি এক্সাম রেজাল্ট দিবে, আমি যতটুকু জানি এখনো হয়তো রেজাল্ট দেওয়া হয়নি, হয়তো দিবে, সেই ক্ষেত্রে তারা আর্লিয়েস্ট কোন সেশন জয়েন করতে পারবে বা ফর এক্সাম্পল কেউ যদি জানুয়ারি সেশন জয়েন করতে চায় সেই ক্ষেত্রে কি এখনো সময় আছে কিনা বা পরবর্তী সেশন কখন শুরু হবে বা করতে হবে? জানুয়ারি সেশনটা আমি জানি না তাদের রেজাল্টটা কখন, বা ওনারা ট্রান্সক্রিপ্টটা, যেহেতু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মিনিমাম ট্রান্সক্রিপ্ট এবং থাকতে হবে, অনেক সময় সার্টিফিকেটও থাকতে হয়।
তো ট্রান্সক্রিপ্ট যদি ওনারা যদি আমি মনে করি যে যদি নভেম্বরের মধ্যেও পায় বা ডিসেম্বরের 15th মধ্যেও পেতে পারে, তাহলে হয়তো বা আমরা স্টিল জানুয়ারির জন্য প্রসিড করতে পারি। আর যদি না জানুয়ারিটা কেউ যদি মিস করে পারে, সেক্ষেত্রে কিছু স্পেসিফিক ইউনিভার্সিটিতে মে ইনটেক আছে। আর যদি না হয় তাহলে নেক্সট ইয়ার 2021 সেপ্টেম্বরে তারা আশা করি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের ইউকের প্রতিটা ইউনিভার্সিটি যে ইনটেক থাকবে এবং প্রতিটা সাবজেক্টের ইনটেক থাকবে ইনশাল্লাহ। যারা মে মাসে হয়তো তারা কখন নাগাদ তাদের সকল ধরনের প্রসেস স্টার্ট করবে? আর্লি যদি তারা আর্লি স্টার্ট করে তাহলে তার ইচ্ছা করলে এখন থেকে করতে পারে মে এর জন্য। আর লেট এন্ড অফ মার্চ বা 15th of মার্চ, এপ্রিল বলতে পারি আমি, যদি বেশি লেট হয় আর কি কারো। আচ্ছা, সকল প্রসেসিং কতদিন সময় লাগে বা আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে আসলে কেউ কোনো সেশন ধরতে চায় সেই ক্ষেত্রে কতদিন আগে থেকে তার ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্ট, তারপর ইংলিশ টেস্ট, এই বিষয়গুলো কতদিন আগে থেকে কমপ্লিট করে রাখা উচিত, বা এই জিনিসগুলোকে আপনাদের সাথে কনসালটেন্সি করে কমপ্লিট করা উচিত নাকি তার আগে থেকে নিজেরা গুছিয়ে তারপর আপনাদের কাছে আসা উচিত? যদি আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা তারা যদি আগে থেকে ফিল আপ করে আসে, এটা অনেক কিছু অনেক দূর এগিয়ে যায়। বিকজ ব্যাংক স্টেটমেন্টটা অনলি 28 days অর অ্যাবাভ সময়ের জন্য হলে হয়। তো কেউ যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকে, তাহলে ইভেন তারা যদি 2 মাস আগেও যোগাযোগ করে, আমার মনে হয় এটা কোনো সমস্যা না। আর যদি এর আরো বেশি আগে আপনি যোগাযোগ করে, তাহলে তো আরো অনেক ভালো হয়, তাদের জন্য অনেক কিছু তারা স্মুথলি করতে পারে। মিনিমাম 2 months আমি মনে করি, 2 মাসের কোর্স ক্যাশ ডেডলাইন যেটা ভিসা অ্যাপ্লিকেশন করার 2 মাস আগে। যেটা ইনিশিয়ালি যদি কেউ এক্সাম্পল কেউ মে ইনটেকে আসতেছে, তারা যদি মার্চের মধ্যে যোগাযোগ করে, অ্যাটলিস্ট লেটেস্ট মার্চের মধ্যে যোগাযোগ করে, যদি ফাইন্যান্স রেডি থাকে এবং আইএলটিএস রেডি থাকে, তাহলে মনে হয় কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। মাস্টার্সের জন্য সরি ভাইয়া, সেশন আছে মাস্টার্সের জন্য জানুয়ারি, মে এন্ড সেপ্টেম্বর। জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। আচ্ছা, অনেকে আপনার কন্ট্যাক্ট ডিটেইলস এবং অ্যাড্রেস চাচ্ছে, আমরা অবশ্যই একটি পোস্ট করে দিয়ে দিব যেন সুবিধা হয়। আর আপনাদের যে ধানমন্ডির অফিস, আপনি কি এখানে পাবলিকলি অ্যাড্রেস বলতে পারবেন কিনা, বা আপনারা বাংলাদেশ থেকে কোনো যদি সাপোর্ট প্রোভাইড করে থাকেন, কি ধরনের সাপোর্ট প্রোভাইড করে থাকেন? আপনি কি আপনি কি লন্ডনের অ্যাড্রেসের কথা বলছেন না বাংলাদেশের অফিসের অ্যাড্রেসের কথা বলছেন? আমি আপনার দুইটা অ্যাড্রেস বাংলাদেশের কথা বলছি, কারণ যেহেতু বাংলাদেশ থেকেই মোস্ট অফ দ্য ভিউয়ার্স দেখছেন, তো হয়তো তাদের একটু সুবিধা হবে যে আপনারা আসলে বাংলাদেশে কিভাবে তারা কন্ট্যাক্ট করতে পারবে। বাংলাদেশের অফিসের অ্যাড্রেসটা এটা হলো ধানমন্ডিতে, ধানমন্ডি 13 নম্বর, অপোজিট তেহারিগড়। আমাকে অ্যাড্রেসটা একটু দেখে বলতে হবে, এক্সাক্ট অ্যাড্রেসটা। আচ্ছা, আমি আমার লেখাটা শেষ করে একটা ফুল ডিটেইলস দিয়ে দিব যে কিভাবে আসলে আপনারা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কারণ ভাইয়া যেহেতু ইউকেতে থাকেন, ভাইয়ার অফিস ইউকেতে, সো যদি আপনাদের কোনো পরিচিত রিলেটিভস, ফ্রেন্ডস কেউ যদি ইউকেতে থাকে, অবভিয়াসলি ভাইয়ার সাথে ইউকেতে অফিসে এসে দেখা করতে পারবেন। তার অফিসটা হার্ট অফ দ্য লন্ডন, অলগেটে ভাইয়াদের অফিস। আর যদি কেউ বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে ভাইয়াদের অফিস আছে ধানমন্ডিতে, এবং সেই সাথে আমি পোস্ট করে দিব আপনাদের ইমেল অ্যাড্রেস বা টেলিফোন নাম্বার, যাতে করে আপনারা যারা ইন্টারেস্টেড টু কাম উইথ স্টুডেন্ট ভিসা, তারা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে ডেন্টিস্ট হতে চান, উনি ডেন্টালে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের সাপোর্ট প্রোভাইড করেন কিনা, বা কস্টিংটা কেমন হতে পারে? এখন জানতে হবে যে ওনার কি ইউকেতে মেডিসিনে বা ডেন্টিস্টে পড়ার জন্য যে টিউশন ফিটা, আমি জানি না উনি অ্যাফোর্ড করতে পারবে কিনা। তবে এখানে টিউশন ফিটা অনেক বেশি হাই। তো আমাদের
ভেরি স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যারা এই সাবজেক্টটা প্রোভাইড করে ডেন্টিস্ট, তবে আচ্ছা, টিউশন বেশি হয়। তো আপনি ডেন্টালের জন্য, কারণ আমরা ডাক্তার, দাঁতের ডাক্তার ভেরি এক্সপেন্সিভ। তো আপনি যদি একটু রাফলি আইডিয়া দেন যে আসলে যদি কেউ ডেন্টাল নিয়ে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে তার কস্টিংটা কেমন হতে পারে? আমাকে একটু দেখে বলাটা এটা মানে রাইট অ্যাডভাইস হবে, বাট আমি মনে করি যে অ্যারাউন্ড 30+, তারপর আমি মনে করি এটা কি ইয়ারলি? ইয়ারলি। নর্মালি মেডিসিনের ক্ষেত্রে 30+, তো ডেন্টিস্ট্রিও এই দেশে সিমিলার হবে আমার বিশ্বাস। আসলে খুব এক্সপেন্সিভ। অনেক তো বেশি। ডেন্টাল কোর্স কি 3 বছরেরই হয়? সরি, ডেন্টালের কোর্স কি 3 বছরের হয় নাকি আরো কম সময়ের জন্য হয়? না, ডেন্টালের কোর্সটা অনেক, যদি কেউ যদি আন্ডার গ্রেডে হয় তাহলে আরো বেশি হওয়ার কথা, আমার কমন সেন্স থেকে বলতেছি। ওকে, ধন্যবাদ ভাইয়া। আপনি যদি আরো কিছু ইনফরমেশন এড করতে চান, যেহেতু আমরা লাইভে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখতে পাচ্ছি এখনো অনেক কমেন্ট আসছে। আমি আসলে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই তো দিতে পারলাম না সময় স্বল্পতার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা একটা স্পেসিফিক কমেন্টের রিপ্লাই দিতে চাই তখন কিন্তু আরো ডিটেইলস বলতে হয়। তো এর জন্য সবার কমেন্টস গুলো নিতে পারিনি। ইনশাল্লাহ যদি আপনারা আগ্রহী হন, আমরা নেক্সট উইকে বা আমরা একটা সময় করে আবার লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। বাট আজকে আমরা বেসিক কিন্তু সকল কিছুই কভার করার চেষ্টা করেছি, যেমন বেসিক কি রিকোয়ারমেন্ট, বা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন কিনা, বা এখানে এসে সুইচ করতে পারবেন। শুধুমাত্র স্কলারশিপের একটা ছোট বিষয় বাকি রয়ে গেছে, যদি ভাইয়া একটু সংক্ষিপ্ত করে বলেন যে আসলে যদি কেউ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে আপনারা কোনো প্রোভাইড করেন কিনা? থ্যাংক ইউ। স্কলারশিপ, আমি এর আগেও বলেছি, স্কলারশিপ জিনিসটা অনেক বড়, বিশাল একটা জিনিস, যেখানে স্কলারশিপ যেমন যদি কেউ মাস্টার্স প্রোগ্রাম আসে, বাংলাদেশ থেকে অনেকে ব্রিটিশ সেভেনিং স্কলারশিপ বা কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তারা ফুল স্কলারশিপ করতে আসতে পারে, ওই ইউনিভার্সিটি টাকাগুলা বড়ি থেকে পে করে দেয়। আর আর যদি ইউনিভার্সিটি স্কলারশিপ নিতে চায় সেক্ষেত্রে আমরা ডিপেন্ডিং অন সাবজেক্ট বা ইউনিভার্সিটি আমরা অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, অনেক সময় ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। তবে প্রতিটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা স্কলারশিপ পলিসি বা স্কলারশিপ অ্যামাউন্ট থাকে, সেটা ইন জেনারেল বলাটা এটা ঠিক না। তবে আমার অনেক ইউনিভার্সিটিতে কান্ট্রি স্কলারশিপ থাকে, যেটা ভেরি নমিনাল, মেবি 500 to 1000, 2000, ম্যাক্সিমাম 3000 থাকতে পারে। আর এমনি যে স্কলারশিপ, পার্শিয়াল স্কলারশিপ অনেক ইউনিভার্সিটিতে থাকে, বাট ফুল স্কলারশিপও দুই একটা জায়গায় হয়তো তারা পেতে পারে, বাট সেক্ষেত্রে তাদেরকে প্রিভিয়াস একাডেমিক রেজাল্টটা অনেক বেশি ভালো হতে হবে, এবং তারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে হবে, যেমন ডিন স্কলারশিপ, ভাইস চ্যান্সেলর স্কলারশিপ যেগুলো থাকে। আর কান্ট্রি স্কলারশিপ বা নমিনাল স্কলারশিপ, যে মিনিমাম স্কলারশিপ যেগুলো, সেটা আমরা সেক্ষেত্রে স্কলারশিপ হেল্প করতে পারি, বাট এই অ্যামাউন্টটা অনেক বেশি হবে না সেক্ষেত্রে। আর থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। অনেক লম্বা একটা সময় লকডাউনের মধ্যে আপনি বাসায় ছিলেন, বাসা থেকে অফিসে গিয়ে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আশা করছি আমাদের আজকের লাইভটি আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। আমরা আসলে আমি যেহেতু ল প্র্যাকটিস করি, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আসলে জেনেরিক অ্যাডভাইস করা ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ সকল ইনফরমেশন কিন্তু সকলের জন্য অ্যাপ্লিকেবল হয় না। সেক্ষেত্রে আপনি একটা ইনফরমেশন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হলে ওটা বিশ্বাস করে একটা ডিসিশন নেওয়াটা আপনার জন্য যেমন ক্ষতির, আমাদের জন্য রিস্ক। তো আশা করছি সবাই যে কোনো ধরনের একটা ডিসিশন নেওয়ার আগে ইন পার্সন কনসালটেন্সি করবেন, নিজেরাও একটু রিসার্চ করবেন, কারণ সকল কিছু অ্যাভেলেবেল অনলাইন। যখনই আমাকে কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলে আমি সবাইকে বলি যে প্রথমে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ওখানে ইন্টারন্যাশনাল টিম থাকে যাদের সাথে আপনারা নিজেরাই কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে যদি কখনো মনে হয় যে না আসলে ওইটা আমার জন্য এনাফ হচ্ছে না, আমার আমার দরকার যে আমাকে কেউ একদম হাতে কলমে বুঝিয়ে দিবে, সেই ক্ষেত্রে কিন্তু খান অ্যাসোসিয়েটস আছে আপনাদের সকল সাপোর্ট করার জন্য, এবং তারা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে কোনো রকমের ফিস নিচ্ছে না, কারণ ভাইয়ারা ডাইরেক্টলি ইউনিভার্সিটির এজেন্ট হিসেবে কাজ করছে। বিভিন্ন ইউনিভার্সিটি, উনি কিন্তু একটা দুইটা ইউনিভার্সিটির না, অনেকগুলো ইউনিভার্সিটি। আমি লিস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সংক্ষিপ্ত করে।
যেমন ভাইয়ারা কাজ করছে ইউনিভার্সিটি, ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন, বিপিপি ইউনিভার্সিটি লন্ডন, ইউডব্লিউ ব্রিস্টল ইউনিভার্সিটি, কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন, ওয়েস্টার ইউনিভার্সিটি লন্ডন, ইউনিভার্সিটি অফ ব্রেডফোর্ডশায়ার, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ লন্ডন, University of South Wales, University of Roehampton, London, University of Suffolk, University Campus of Football Business, De Montfort University, University of Law, London, Middlesex University, London, Birmingham University, Northumbria University, Ulster University, University of Hertfordshire, University of East Anglia, Queen's University Belfast, study group with 18 universities, Cambridge Education Group with many universities, Navitas with many universities, Oxford International Education Group with 4 universities. So আমি এখানে লিস্টই আপনারা দেখতে পাচ্ছেন, ইটস লং লিস্ট, যে লিস্টের সাথে ভাইয়ারা কাজ করছে। সো ভাইয়ারা স্টুডেন্টদের কাছ থেকে কোনো রকমের চার্জ করছে না। সো আপনারা ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কনসাল্ট উইথ খান অ্যাসোসিয়েটস ফর ইউর ফার্দার মোর ইনফরমেশন। আশা করছি আপনারা কোনোভাবেই কি ফ্রডের শিকার হবে না। এটা আমি আসলে যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সো এই ছিল লাইভ, যদি আরো দরকার হয় আমি ইন ডিটেইলে সবকিছু বলে দিব একটি পোস্ট করে, যে আপনারা কিভাবে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা কিভাবে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো ভাইয়া আপনার যদি কিছু বলার থাকে। আমি প্রথম বলবো থ্যাংক ইউ নিশাত এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর ভিউয়ার্স যারা আসছেন বা যারা কমেন্টস করছেন, অনেকের কোশ্চেনে অ্যান্সার করতে পারি নাই বা সময় স্বল্পতার জন্য, বা অনেকের কোশ্চেনটা এমনভাবে ছিল যেটা ইন জেনারেল ছিল, যেটা নিশাত আপনি নিজেই বলেছেন যে জেনারেল কোনো কোশ্চেনে অ্যান্সার করাটা খুবই রিস্কি। তারপরেও আমরা করেছি, বাট আমি অ্যাপোলজাইজ চেয়ে নিচ্ছি যদি আমি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির নামে কোনো কিছু বলে থাকি, যেহেতু এটা একটা প্রোগ্রাম, আমরা কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিকে প্রমোট করার জন্য এখানে আসি নাই। সো প্লিজ ইগনোর আওয়ার কমেন্টস অর আওয়ার অ্যাডভাইস যদি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির নামে আমি বলে থাকি। তো প্লিজ ফিউচারে আপনারা যদি আমরা কখনো লাইভে আসি, আপনারা কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির নাম না বলে আমাদেরকে যদি একটা ইন ডিটেলস কোনো আপনাদের আদার রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমি অনেক বেশি খুশি থাকবো। আশা করি আমি এবং আমার যে আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তাকে তার যে কোশ্চেন বা তার যে অ্যান্সারটা আমরা দিয়েছি, আমরা ভালোভাবে দিতে চেষ্টা করছি। তারপরে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা সরি, বাট আমি অ্যাগেন বলে নিচ্ছি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য আমি প্রমোট করতে আসি নাই। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামে আপনারা জয়েন করার জন্য। থ্যাংক ইউ নিশাত আগেন। ধন্যবাদ ভাইয়া। আমাদের আজকের লাইভ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং যতটুকু সম্ভব বাসায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ভাইয়া আসসালামু আলাইকুম। বাই বাই।